যারা অলরেডি ফেসবুকে যুক্ত হয়ে গেছো তারা একটু কমেন্ট করো তো আমি ঠিকঠাক গ্রুপ থেকে আসছি কিনা লাইভে, এবং তোমরা সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা, স্ক্রিন ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা। আজকে ওয়েব অ্যাপে লাইভটা হবে না, আজকে শুধু লাইভটা হবে ফেসবুকে। হ্যাঁ, যারা ফেসবুকে যুক্ত হয়েছো আজকে লাইভটা শুধু ফেসবুকে হবে, ওয়েব অ্যাপে আজকে লাইভটা হবে না। ওয়েব অ্যাপে একটু প্রবলেম হচ্ছে, এই কারণে আজকে ওয়েব অ্যাপে ঢোকা যাচ্ছে না। ঠিক আছে, তো একটু কমেন্ট করো তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা। এই যে অলরেডি অনেকে যুক্ত হয়ে গেছো, হ্যাঁ অল ক্লিয়ার। তাহলে চলো আমরা শুরু করে দিই। ঠিক আছে, ডিয়ার স্টুডেন্ট সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। জ্যামিতিক আলোক বিজ্ঞান অধ্যায়ের আজকে হচ্ছে পঞ্চম ক্লাস। তাহলে এর আগে আমরা কিন্তু 4টা ক্লাস শেষ করে ফেলছি। আমরা আলোর প্রতিসরণের, সমতল পৃষ্ঠে আলোর প্রতিসরণের যে ক্ষেত্রটা সেটা নিয়ে আলোচনা করছি। সংকট কোণ, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, এগুলো নিয়ে আমরা আলোচনা করছি। এবং এই রিলেটেড যত ধরনের সুন্দর সুন্দর ম্যাথ প্রবলেম, যেগুলো ধরো যে বোর্ড পরীক্ষা প্লাস অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ, সেরকম সব ধরনের ম্যাথ প্রবলেম কিন্তু আলোচনা করে দিছি আমাদের বোর্ড বইয়ের সাথে সামঞ্জস্য রেখে। ঠিক আছে, অনেক কিছুই ধরো পড়া যায়, বাট বোর্ড বইয়ের সাথে সামঞ্জস্য রেখে যে জিনিসগুলো পড়া দরকার সেই জিনিসগুলাই আমাদের পড়তে হবে। ঠিক আছে, তো আজকে আমরা আর একটা নতুন টপিক পড়ব। টপিকটা হচ্ছে প্রিজমে আলোর প্রতিসরণ। ঠিক আছে, প্রিজমে আলোর প্রতিসরণ, এইটা হচ্ছে আজকের ক্লাসের মূল আলোচনার বিষয়বস্তু। তো চলো আমরা শুরু করি। তাহলে দেখো, আলোর প্রতিসরণের আগে যে ক্ষেত্রটা আমরা দেখছি সেটা হচ্ছে সমান্তরাল দুইটা যে সমতল পৃষ্ঠ, সেই সমতল পৃষ্ঠে, সমান্তরাল দুইটা সমতল পৃষ্ঠে আলোর প্রতিসরণ যদি পরপর সমান্তরালভাবে রক্ষিত দুইটা প্রতিসারক পৃষ্ঠে আলোর প্রতিসরণ ঘটে, সেই ক্ষেত্রে আপতিত রশ্মি আর নির্গত রশ্মি এরা পরস্পরের সমান্তরালে থাকে। আপতিত রশ্মি নির্গত হওয়ার সময় বিচ্যুত হয় না, সমান্তরালেই নির্গত হয়। আপতিত রশ্মি, নির্গত রশ্মি এরা পরস্পর সমান্তরাল থাকে, এদের বিচ্যুতি ঘটে না। কিন্তু যদি প্রতিসারক তল দুইটা পরস্পরের সমান্তরালে না থেকে পরস্পরের সাথে একটা নির্দিষ্ট কোণে হেলানো থাকে, সেক্ষেত্রে যখন আলোকরশ্মি এক তলে আপতিত হয়ে অন্য তল থেকে নির্গত হয়, আলোকরশ্মি কিন্তু সেই ক্ষেত্রে আপতিত রশ্মি আর নির্গত রশ্মি পরস্পরের সমান্তরাল থাকে না, তারা একটা কোণে বিচ্যুত হয়। তো আমরা সেই বিচ্যুত ব্যাপারটা, এটা নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। আর যখন দুইটা প্রতিসারক তল পরস্পরের সাথে হেলানো থাকবে, সমান্তরাল থাকবে না, ওই দুইটা তল দ্বারা, প্রতিসারক তল দ্বারা, দুইটা হেলানো প্রতিসারক তল দ্বারা একটা স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে যদি আবদ্ধ করা থাকে এবং এই দুইটা পরস্পরের সাথে হেলানো তলে আলোর এই প্রতিসরণের ব্যাপারটাকেই বলা হয় প্রিজমে আলোর প্রতিসরণ। যে ভাই আপনার কথা কিছুই বুঝলাম না, আসো এবার আমি যা বললাম সেই জিনিসগুলো একটু চিত্র এঁকে দেখাই, দেখবা খুব সহজে বুঝে যাবা। তাহলে প্রথমে দেখো, দুটি সমান্তরালভাবে রক্ষিত, সমান্তরালভাবে রক্ষিত সমতল পৃষ্ঠে আলোর প্রতিসরণ, আলোর প্রতিসরণ। ধরো এই হচ্ছে একটা প্রতিসারক তল, এই হচ্ছে একটা প্রতিসারক তল, তার সমান্তরালে এই আর একটা প্রতিসারক তল, দুইটা পরস্পরের সাথে সমান্তরাল। ধরো এই দুইটা প্রতিসারক তল দ্বারা আবদ্ধ যে স্বচ্ছ প্রতিসারক মাধ্যমটা, সে ধরো এটা পানি মাধ্যম, উপরে শূন্য মাধ্যম আবার নিচেও শূন্য মাধ্যম। এই একটা প্রতিসারক তল, এই একটা প্রতিসারক তল, এই যে দুইটা প্রতিসারক তল, প্রতিসারক তল 1 আর এই একটা প্রতিসারক তল 2, এরা দুইটা পরস্পরের সমান্তরাল। তাহলে প্রতিসারক তলদ্বয় পরস্পরের সমান্তরাল, দেখতেই পাচ্ছ পরস্পরের সমান্তরাল ভাবে আছে। এবং এই দুইটা প্রতিসারক তল দ্বারা একটা স্বচ্ছ প্রতিসারক মাধ্যম, যার প্রতিসরাঙ্ক মিউ, আবদ্ধ রাখা হয়েছে। এখানে আমি আলোর প্রতিসরণ নিয়ে আলোচনা করতে চাই।
ধরো আলো আপতিত হলো, এটা অভিলম্ব, এই পয়েন্টে আলোক রশ্মি আপতিত হলো, এটা হচ্ছে আপতিত আলোক রশ্মি, আলোক রশ্মি আপতিত হলো। আপতিত হওয়ার পরে কি হবে, হালকা থেকে ঘন মাধ্যমে যাচ্ছে, অভিলম্বের দিকে বেঁকে যাবে। যদি বেঁকে না যাইতো তাহলে এই বরাবর চলে যেত, যদি আলোক রশ্মিটা না বাঁকতো তাহলে এই বরাবর গিয়ে নির্গত হতো, এভাবে গিয়ে নির্গত হতো। যদি আলোক রশ্মি না বাঁকতো এভাবে নির্গত হতো, কিন্তু আলোক রশ্মি বাঁকবে, হালকা থেকে ঘন মাধ্যমে যাচ্ছে, অবিলম্বের দিকে বাঁকবে, বাঁকলো। বাঁকার পরে এবার দেখো আরেকবার এসে এই তলে আলোর প্রতিসরণ ঘটবে, কিন্তু এবার ঘন থেকে হালকা মাধ্যমে যাচ্ছে, ঘন থেকে হালকা। তাহলে এখানে অবিলম্ব হচ্ছে এটা। এবার যখন ঘন থেকে হালকা মাধ্যমে যাবে, অবিলম্ব থেকে দূরে সরে যাবে, অবিলম্ব থেকে, এই যে অবিলম্ব, অবিলম্ব থেকে দেখো এই বরাবর যাওয়ার কথা ছিল, এই যে এই বরাবর যাওয়ার কথা ছিল, কিন্তু এটা না হয়ে অবিলম্ব থেকে দূরে সরে যাবে, অবিলম্ব থেকে দূরে সরে গেল, এই যে দূরে সরে গেল। তো এইটা ছিল আপতিত রশ্মি, আপতিত রশ্মি। আর এটা হচ্ছে নির্গত রশ্মি, দেখো নির্গত হয়েছে, এই যে স্বচ্ছ প্রতিসারক মাধ্যম, এই মাধ্যমে আপতিত হয়েছিল এবং আপতিত হওয়ার পরে এই যে এই মাধ্যমটা থেকে, এই যে প্রতিসারক মাধ্যম, এই প্রতিসারক মাধ্যম থেকে নির্গত হচ্ছে, তো এই কারণে এটাকে বলা হয় নির্গত রশ্মি, ঠিক আছে। এটাকে আমরা প্রতিসরিত রশ্মি বলবো না। প্রতিসরিত রশ্মি হচ্ছে, দেখো এটা আপতিত রশ্মি, তারপরে প্রতিসরিত রশ্মি এইটা, আবার এই তলে আপতিত রশ্মি এইটা, প্রতিসরিত রশ্মি এইটা। তো আমরা বলবো এই স্বচ্ছ প্রতিসারক মাধ্যমে কোন আলোক রশ্মিটা প্রবেশ করছে, এটা, তাহলে এটা প্রবেশ করছে, এটা আপতিত রশ্মি, আর বের হয়েছে কোনটা, এটা নির্গত রশ্মি। এবার দেখো আপতিত রশ্মি আর নির্গত রশ্মি পরস্পরের সমান্তরালে আছে, যেহেতু প্রতিসারক তলদ্বয় পরস্পরের সমান্তরাল, এই কারণে প্রতিসারক তলদ্বয় পরস্পরের সমান্তরাল থাকার কারণে এই সমান্তরাল প্রতিসারক তলদ্বয়ের ক্ষেত্রে যে স্বচ্ছ প্রতিসারক মাধ্যম, এখানে যে আলোক রশ্মিটা আপতিত হয়েছে এবং যে রশ্মিটা নির্গত হয়েছে, এরাও পরস্পরের সমান্তরালেই আছে। দেখো বিচ্যুত হয় নাই, পরস্পরের সমান্তরালেই আছে। সমান্তরাল থাকা মানে 0 ডিগ্রি কোণে থাকা, পরস্পরের সমান্তরালে। কিভাবে পরস্পরের সমান্তরাল আছে তুমি দেখো, দেখতেই তো পাচ্ছ, এই যে এই আলোক রশ্মি আর এইটা হচ্ছে নির্গত রশ্মি, এটা আপতিত রশ্মি, এটা নির্গত রশ্মি, দেখো পরস্পরের সমান্তরাল, পরস্পরের প্যারালাল আছে। আমি যদি এটাকে পিছন দিকে বর্ধিত করি, দেখো এই রশ্মিটা আর এই রশ্মিটা মোটামুটি চোখের আন্দাজে আঁকছি, তো মনে হচ্ছে না এইটা এবং এটা পরস্পরের সমান্তরালেই আছে। এই যে দুইটা রশ্মি, আপতিত এবং নির্গত রশ্মি পরস্পরের সমান্তরালে আছে। তাহলে যখন স্বচ্ছ কোনো দুইটা প্রতিসারক তল পরস্পরের সাথে সমান্তরাল অবস্থান করবে, এই সমান্তরাল অবস্থান করলে সেই ক্ষেত্রে ওই প্রতিসারক মাধ্যমে আপতিত রশ্মি, নির্গত রশ্মি পরস্পরের সমান্তরাল হবে। তুমি নির্গত রশ্মিটাকে বর্ধিত করবা, আপতিত রশ্মিটাকে বর্ধিত করবা, দেখবে এরা দুইটা পরস্পরকে ছেদ করবে না। পরস্পরকে ছেদ করছে এটা, এইটা পরস্পরকে ছেদ করছে না, পরস্পরের সাথে সমান্তরালে আছে। তাহলে আপতিত রশ্মি লিখি, তাহলে সেক্ষেত্রে আপতিত রশ্মি ও নির্গত রশ্মি, নির্গত রশ্মি পরস্পর সমান্তরাল থাকবে, পরস্পর সমান্তরাল থাকবে। তো যদি পরস্পর সমান্তরাল থাকে তাহলে মধ্যবর্তী কোণ কত হবে, 0 ডিগ্রি। আপতিত রশ্মি আর নির্গত রশ্মি পরস্পর সমান্তরাল, মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। এমন যদি হইতো, ধরো ভালো করে খেয়াল করো, ধরো এটা আপতিত রশ্মি, এই যেটা আপতিত রশ্মি, আর এই নির্গত রশ্মিটাকে ধরো পিছন দিকে বর্ধিত করলাম, নির্গত রশ্মি পিছন দিকে বর্ধিত করলাম, এটা ধরো নির্গত রশ্মি ডট 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 পিছন দিকে বর্ধিত করলাম, এটা আপতিত রশ্মি। তখন দেখা যায় তো আপতিত রশ্মি আর নির্গত রশ্মির মধ্যে একটা কোণ আছে, অর্থাৎ এই আপতিত রশ্মিটা নির্গত হওয়ার সময় বিচ্যুত হয়ে গেছে, বেঁকে নির্গত হয়েছে, এটাকে বলা হচ্ছে বিচ্যুত হওয়া। এখানে কি বিচ্যুতি ঘটছে, এখানে কি বিচ্যুতি ঘটছে, যেহেতু আপতিত রশ্মি আর নির্গত রশ্মি পরস্পরের সমান্তরাল, তাহলে কোনো বিচ্যুত হয় নাই, তাহলে আলোক রশ্মির কোনো বিচ্যুতি হয় নাই, কোনো বিচ্যুতি হয় নাই, হয় নাই। সুতরাং বিচ্যুতি কোণ, আলোক রশ্মি নির্গত হওয়ার সময় যে বিচ্যুতি কোণ, বিচ্যুতি তো হয় নাই, বিচ্যুতি কোণকে ডেল দিয়ে লেখা হয়, ডেল হচ্ছে 0 ডিগ্রি। এক্ষেত্রে আলোক রশ্মির কোনো বিচ্যুতি ঘটে নাই, বুঝতে পারছি। কিন্তু যদি প্রতিসারক তল দুইটা পরস্পরের সাথে সমান্তরাল না থেকে পরস্পরের সাথে একটা কোণে হেলানো থাকতো,
সেই ক্ষেত্রে আপতিত রশ্মি এবং নির্গত রশ্মি পরস্পরের সমান্তরাল হতো না। তখন এদের মধ্যে একটা কোণ থাকতো, যে কোণটাকে আমরা বললাম বিচ্যুতি কোণ। আসলেই কি তাই? দেখি তাই কিনা। তাহলে এবার আসো, দুটি হেলানো তল দ্বারা, পরস্পরের সাথে সমান্তরাল তল না, তাহলে দুটি হেলানো হেলানো সমতল পৃষ্ঠ দ্বারা আবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমে, যেখানে অবশ্যই আলোর প্রতিসরণ ঘটতে পারে, তাহলে স্বচ্ছ প্রতিসারক মাধ্যমে আলোর প্রতিসরণ ঠিক আছে। এবার আসো, দুইটা হেলানো তল, ধরো এই একটা, এই একটা তল, আর ধরো এই একটা তল, এই যে দুইটা পরস্পরের সাথে হেলানো তল, এরকম দুইটা হেলানো তল, এরকম দুইটা হেলানো তল। এই হেলানো তলে এইটা হচ্ছে একটা স্বচ্ছ প্রতিসারক মাধ্যম, ঠিক আছে। ধরো একটা স্বচ্ছ প্রতিসারক মাধ্যম এখানে আছে, পানি হতে পারে, কাঁচ হতে পারে, পানি কাঁচ এরকম হতে পারে। এবার দেখো, এই যে প্রতিসারক তল 1, প্রতিসারক তল 1, প্রতিসারক তল 2, বলো এরা কি পরস্পরের সমান্তরাল? নো, পরস্পরের সমান্তরাল হয়নি। দেখো এদের মধ্যে একটা কোণ আছে, পরস্পরের সমান্তরাল হতো 0 ডিগ্রি হইতো, পরস্পরের সমান্তরাল হতো এরকম হইতো, তা হয় নাই। এখন এখানে যদি আলোকরশ্মি আপতিত হয়, দেখো আমি এই তলে আলোকরশ্মি আপতিত করব, এই তল থেকে যখন নির্গত হবে, এই তলে আলোকরশ্মি আপতিত হবে, আপতিত হয়ে এই তল থেকে যখন নির্গত হবে, দেখবা আপতিত রশ্মি আর নির্গত রশ্মি পরস্পরের সমান্তরাল হবে না। আমার কথা বিশ্বাস করতে হবে না, তুমি নিজেই দেখো। এই যে আলোকরশ্মি আপতিত হলো, একটু স্কেল ধরেই আঁকি, এই যে আলোকরশ্মি একটা আপতিত হলো, এটা আপতিত রশ্মি। এবার এই আপতিত রশ্মি এখানে যখন আপতিত হবে, তখন হালকা থেকে ঘন মাধ্যমে যাচ্ছে, হালকা থেকে ঘন মাধ্যমে যাবে, অভিলম্বের দিকে বেঁকে যাবে। আগে তাহলে এই বিন্দুতে অভিলম্বটা আঁকো। অভিলম্ব কি হবে? অভিলম্ব হবে মাধ্যমের বিভেদ তলে, এই যে বিভেদ তল, এই বিভেদ তলে অঙ্কিত লম্ব। তাহলে বিভেদ তলে অঙ্কিত লম্ব, আসো বিভেদ তলে লম্ব অঙ্কন করি, বিভেদ তলে অঙ্কিত লম্ব, এই যে লম্ব, তাহলে এইটা হচ্ছে অভিলম্ব। বিভেদ তলের সাথে 90 ডিগ্রি কোণ করে, বিভেদ তল এই যে তলের সাথে 90 ডিগ্রি কোণ করে, এই হচ্ছে অভিলম্ব। সবাই তাকো এবার বোর্ডে। হালকা থেকে ঘনতে যাচ্ছে, হালকা ঘন, তাহলে হালকা থেকে ঘনতে যাওয়ার সময় অভিলম্বের দিকে বেঁকে যাবে। যদি না বাঁকতো তাহলে কি হইতো জানো? যদি না বাঁকতো তাহলে এই বরাবর চলে যেত, এই যে যদি না বাঁকতো তাহলে আলোক রশ্মি এই বরাবর চলে যেত, এভাবে এই বরাবর চলে যেত যদি না বাঁকতো। কিন্তু আলোক রশ্মি বাঁকবে, যদি না বাঁকতো তাহলে এই বরাবর যাইতো, কিন্তু আলোক রশ্মি কি হবে? বাঁকবে। এই যে তাহলে কিভাবে বাঁকবে? এটা অভিলম্বের দিকে বাঁকবে, হালকা থেকে ঘনতে যাচ্ছে, সো অভিলম্বের দিকে বাঁকতে হবে। তাহলে বেঁকে গেল, দেখো এই বরাবর যাওয়ার কথা ছিল, যাবে না, এই যে বেঁকে গেল, তাহলে অভিলম্বের দিকে ধরো বেঁকে গেল, এতটুকু বাঁকাই দিলাম, অবিলম্বের দিকে এতটুকু বাঁকাই দিলাম, ধর এই বেঁকে এসে, অবিলম্বের দিকে বেঁকে এসে এই বরাবর চলে গেল, এই বরাবর চলে গিয়ে এবার দ্বিতীয় তলে আপতিত হলো। এই যে অবিলম্বের দিকে বেঁকে গেল, বেঁকে গিয়ে দ্বিতীয় এখানে আপতিত হলো। এবার যখন এই বিন্দুতে আপতিত হবে, এবার এখান থেকে যখন নির্গত হচ্ছে, তখন ঘন থেকে হালকাতে যাচ্ছে, ঘন থেকে হালকা। তাহলে এবার ওখানে একটা অভিলম্ব এঁকে ফেলি, এখানে একটা অভিলম্ব এঁকে ফেলি, তাহলে এখানে অভিলম্ব, অঙ্কিত অভিলম্ব, লম্ব হবে, এই যে অঙ্কিত অভিলম্ব হচ্ছে এটা অভিলম্ব, এই বিন্দুতে লম্ব। তাহলে এবার এই হচ্ছে আপতিত রশ্মি। এটা এই আপতিত রশ্মি নির্গত হওয়ার সময় ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাচ্ছে, ঘন থেকে হালকা যখন যাবে তখন কি হবে? অবিলম্ব থেকে দূরে সরে যাবে, অবিলম্ব থেকে দূরে সরে যাবে, অবিলম্ব থেকে দূরে সরে যাবে। দেখো যদি দূরে সরে না যাইতো এই বরাবর চলে যাইতো, দূরে সরে না গেলে এই বরাবর চলে যাইতো, কিন্তু কি বলা হচ্ছে না, অবিলম্ব থেকে দূরে সরে যাবে, অবিলম্ব থেকে দূরে সরে যাবে,
তাহলে দূরে সরে গেলে কি হবে, যদি না বাঁকতো এবার আবার যাইতো, অবিলম্ব থেকে দূরে সরে গেলে এই যে দূরে সরে যাচ্ছে, অবিলম্ব থেকে দূরে, অবিলম্ব এটা ছিল তার থেকে দূরে সরে যাচ্ছে, তাহলে এভাবে দূরে সরে যাচ্ছে, দূরে সরে এভাবে নির্গত হবে, এভাবে নির্গত হবে, এই এভাবে নির্গত হবে, এই যে। তাহলে এটা আপতিত রশ্মি, আপতিত রশ্মি, এটা নির্গত রশ্মি। আমার কথা বিশ্বাস করার দরকার নাই, বলো তুমি দেখো, আপতিত রশ্মি আর নির্গত রশ্মি এরা পরস্পর সমান্তরাল আছে না? হয়েছে সমান্তরাল, হয়েছে হয় নাই? দেখো আপতিত রশ্মি ছিল এটা, আর এইটা হচ্ছে নির্গত রশ্মি। নির্গত রশ্মিটাকে একটু পিছন দিকে যদি বর্ধিত করা হয় না, নির্গত রশ্মিটাকে পিছন দিকে বর্ধিত করলাম, এই যে বর্ধিত করলাম, নির্গত রশ্মিটাকে যদি পিছন দিকে বর্ধিত করি, দেখো বর্ধিত করলে আপতিত রশ্মির সাথে এই পয়েন্টে মিলছে, তাহলে যাওয়ার কথা ছিল, তাকাও বোর্ডে তাকাও সবাই, আপতিত রশ্মি এই বরাবর আপতিত হয়ে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু যখন এই প্রতিসারক মাধ্যম থেকে তুমি কি দেখছো, আলোকটাকে কোন দিক দিয়ে প্রবেশ করতে দেখছো, এই দিক দিয়ে প্রবেশ করতে দেখছো, আর বের হতে দেখছো কোন দিক দিয়ে, এই দিক দিয়ে বের হতে দেখছো, তাহলে যেদিক দিয়ে ঢুকছে আর যেদিক দিয়ে বের হচ্ছে এরা পরস্পর সমান্তরাল? নো, সমান্তরাল না। তাহলে এটা আপতিত রশ্মি আর এটা নির্গত রশ্মি, দেখো আপতিত হওয়ার সময় এই বরাবর না গিয়ে বেঁকে বেঁকে এইভাবে নির্গত হচ্ছে, আপতিত রশ্মি এই বরাবর গিয়ে বের হইতে পারে নাই, তাহলে বেঁকে গিয়ে এই যে বেঁকে গিয়ে এইভাবে নির্গত হচ্ছে, তাহলে যতটুকু বেঁকে যাচ্ছে এটাই হচ্ছে বিচ্যুতি কোণ, এই যে এই কোণটাই হচ্ছে বিচ্যুতি কোণ, যেটাকে আমরা ডেল দিয়ে প্রকাশ করি। কে বুঝলা? তাহলে স্বচ্ছ প্রতিসারক মাধ্যমে যদি বিভেদ তল দুইটা পরস্পরের সমান্তরাল থাকে, আপতিত রশ্মি নির্গত রশ্মি পরস্পর সমান্তরাল হয়, কোনো বিচ্যুতি থাকে না। কিন্তু যদি প্রতিসারক মাধ্যমের যে বিভেদ তল দুইটা, সেই বিভেদ তল দুইটা পরস্পরের সাথে হেলানো থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপতিত রশ্মি নির্গত হওয়ার সময় এক তলে আপতিত হয়ে অন্য তল থেকে যখন নির্গত হবে, তখন আপতিত রশ্মি আর নির্গত রশ্মি পরস্পর সমান্তরাল থাকে না, তাদের মধ্যবর্তী একটা কোণ থাকে, এই কোণটাকেই বলা হচ্ছে বিচ্যুত কোণ। কেন বিচ্যুত কোণ? কারণ আলোক রশ্মি এই বরাবর আপতিত হওয়ার কথা ছিল, এই বরাবর আপতিত হয়ে এই মাধ্যমের মধ্যে দিয়ে এভাবে বের হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তা হয় নাই, নির্গত হওয়ার সময় বেঁকে গিয়ে বিচ্যুত হয়ে এভাবে বের হয়েছে, যে কোণে বেঁকে গেছে, যে কোণে বিচ্যুত হয়েছে আপতিত রশ্মিটা নির্গত হওয়ার সময়, সেই কোণটাকেই বলা হচ্ছে বিচ্যুতি কোণ। কি কোণ? বিচ্যুতি কোণ। এই যে প্রতিসরণের ক্ষেত্রটা আমরা পড়লাম না ভাই, এটাই হচ্ছে প্রিজমে আলোর প্রতিসরণ। প্রিজম কি? প্রিজম হচ্ছে দুইটা প্রতিসারক তল পরস্পরের সাথে হেলানো থাকবে, সেখানে আলোর প্রতিসরণের ক্ষেত্রটাকেই বলা হচ্ছে প্রিজমে আলোর প্রতিসরণ। দুইটা সমান্তরাল প্রতিসারক পৃষ্ঠ থাকবে, যেটা একটা স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে আটকে রাখবে, এই যে স্বচ্ছ প্রতিসারক মাধ্যম, যার প্রতিসারাঙ্ক ধরো মিউ, স্বচ্ছ প্রতিসারক মাধ্যম। তাহলে স্বচ্ছ প্রতিসারক মাধ্যমের বিভেদ তল দুইটা পরস্পরের সাথে যদি হেলানো থাকে, ওই ক্ষেত্রটাকেই বলা হচ্ছে প্রিজম। এটাই হচ্ছে প্রিজম। এই যে প্রতিসারক মাধ্যমটা, এটারই তখন নাম দেওয়া হচ্ছে প্রিজম। কে বুঝতে পারছো? কত সহজ জিনিস। আমরা এই জিনিসটা নিয়ে আজকের ক্লাসে আলোচনা করতে চাইতেছি। তাহলে প্রিজমের সংজ্ঞাটা আমরা কিভাবে দিতে পারি, কিভাবে প্রিজমের সংজ্ঞাটা দিতে পারি? এই যে এঁকে ফেলছি প্রিজম, এখন আমরা কিভাবে এটা তৈরি করতে পারি? ধরো তুমি কি করবা, পানি নিলা, ঠিক আছে, পানি নিলা, পানি নিয়ে পানির একটা স্বচ্ছ প্রতিসারক মাধ্যম, ধরো পানি আছে এখানে, সেটা একটা প্রিজমের মতো কাজ করবে। অথবা কি করলা, কাচের মতো, কাচের দুইটা পৃষ্ঠ, সেটা পরস্পরের সাথে হেলানো থাকবে, দিয়ে কাচ দিয়ে তুমি একটা প্রিজম তৈরি করতে পারো। তাহলে এভাবে আমরা কাচ দিয়ে, পানি দিয়ে, বা যে কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যম দিয়ে একটা প্রিজম আমরা তৈরি করতে পারি। আর প্রিজমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে একতলে যখন আলোক রশ্মি প্রবেশ করবে, আর একতল থেকে যখন নির্গত হবে, তখন আপতিত রশ্মি এবং নির্গত রশ্মি পরস্পরের সাথে একটা কোণ করে থাকবে, বিচ্যুত হবে। এই বিচ্যুতি কোণটা, এগুলো নিয়ে আসলে আমাদের হিসাব নিকাশ, এই বিচ্যুতি কোণের মানগুলো আমরা এখন হিসাব নিকাশ করতে চাই। তাহলে এই যন্ত্রটাকে বলা হচ্ছে প্রিজম। এই যে প্রতিসারক মাধ্যমটা, এটার নামই হচ্ছে প্রিজম। ঠিক আছে, যেখানে সহজ কথা, প্রিজমের ক্ষেত্রে প্রতিসারক তলদ্বয় পরস্পরের সাথে হেলানো থাকবে, পরস্পরের সাথে সমান্তরাল থাকবে না, তাহলে সেটাকে প্রিজম বলা যাবে না। এটাই হচ্ছে মূল কথা। তাহলে এবার আসো আমরা প্রিজমকে একটু চিত্রায়িত করে প্রিজমের পরিচয়টা জানি, দেন প্রিজমে আলোর প্রতিসরণটা দেখব। তাহলে প্রিজম, ঠিক আছে, তাহলে প্রিজমের একটা সংজ্ঞা কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি।
প্রিজমের একটা সংজ্ঞা আমরা পেয়ে গেছি অলরেডি। সংজ্ঞাটা হচ্ছে দুটি হেলানো তল দ্বারা অবশ্যই হেলানো তল হইতে হবে। দুইটি সমান্তরাল তল দ্বারা হইলে হবে না। দুইটি হেলানো তল দ্বারা আবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে প্রিজম বলে। এইটা হচ্ছে প্রিজমের সংজ্ঞা। আমরা কিভাবে প্রিজম তৈরি করতে পারি? তুমি কি করবা, ধরো কাঁচ দিয়ে তৈরি করবা, কাঁচ দিয়ে এরকম কাঁচ দিয়ে তৈরি করবা। এই প্রতিসারক মাধ্যমটা হচ্ছে কাঁচ, ভিতরে ধরো কাঁচের প্রতিসারক মাধ্যম, অবশ্যই স্বচ্ছ প্রতিসারক মাধ্যম হইতে হবে। এটা এ, এটা বি, এটা সি। তাহলে এ বি একটা প্রতিসারক তল, এসি একটা প্রতিসারক তল। তুমি যদি এটাকে উল্টায় রাখো তখন এসি একটা প্রতিসারক তল, বিসি একটা প্রতিসারক তল। ঠিক আছে, ধরো টেবিলের উপরে রাখলা, তো এই টেবিলের উপরে এটাকে এইভাবে রাখলা, তাহলে বিসি এই তলটা টেবিলটাকে টাচ করে আছে, তো এই বিসি এই তলটাকে নাম দেওয়া হবে ভূমি। এটা হচ্ছে ভূমি। এবি হচ্ছে একটা প্রতিসারক তল 1, আর এইটা হচ্ছে প্রতিসারক তল 2। দুটো প্রতিসারক তলদ্বয় পরস্পরের সাথে হেলানো আছে, এই যে একটা কোণে হেলানো আছে, এদের মধ্যবর্তী কোণ, এই যে এটা কোণ, এই কোণটাকে বলা হয় প্রিজম কোণ বা প্রতিসারক কোণ। বুঝছো? এই যে এই কোণটা, এটাই প্রিজম কোণ বা প্রতিসারণ কোণ। তুমি যদি সাপোজ এটাকে ঘুরায় এভাবে রাখো, ধরো সি চলে গেল উপরে, এটা সি ঘুরে আসলে এটা এ, এটা বি, তখন এটা প্রতিসারক তল, এটা প্রতিসারক তল হবে, এটা হবে প্রিজমের ভূমি। মূল কথা, আলোক রশ্মি যে তলে আপতিত হয় আর যে তল থেকে নির্গত হয়, এই দুটো তল হচ্ছে প্রতিসারক তল, বাকি যে তলটা আছে সেই তলটা হচ্ছে ভূমি। আমি যদি প্রিজমকে একটু 3D চিত্র আঁকি, প্রিজমের যদি আমরা একটু 3D চিত্র আঁকি, আঁকা যাবে কিনা? অবশ্যই যাবে, কেন যাবে না। প্রিজমের 3D চিত্র আঁকি, দেখি। এটা কপি করে আরেকবার রাখবা, এটা কপি করে আরেকবার রাখবা। এবার দেখো, এটাকে কপি করে এখানে রাখলাম। এটা এ বি সি, এ প্রাইম বি প্রাইম সি প্রাইম, এর সাথে এ প্রাইম যোগ করে দাও, বি এর সাথে বি প্রাইম যোগ করে দাও। এটাকে একটু ডট ডট দিয়ে যোগ করি, কারণ ওই পাশে আমরা দেখতে পাচ্ছি না আর কি। আর সি এর সাথে সি প্রাইম যোগ করে দাও। দেখো হয়ে গেছে 3D চিত্র, বোঝা যাচ্ছে? এটা কিসের? ধরো একটা কাচের, কাচ, এর ভিতরে হচ্ছে স্বচ্ছ প্রতিসারক মাধ্যমটা কাচের প্রতিসারক মাধ্যম। তাহলে আলোক রশ্মি এই যে এই পাশের যে তলটা, দেখো ঘরের চালার মতো, এই পাশে একটা তল, এই পাশে একটা তল, যে দুইটা তল এভাবে আছে, আর নিচের এই যে তলটা, এই তলটা হচ্ছে ভূমি। তাহলে আলোক রশ্মি এইখানে গিয়ে আপতিত হলো, এই তলে গিয়ে আলোক রশ্মি আপতিত হলো। তারপরে এটা হচ্ছে অভিলম্ব, আলোক রশ্মি অভিলম্বের দিকে বেঁকে আসলো। তারপরে যখন এই তল দিয়ে নির্গত হবে, তখন এই তলে এইটা হচ্ছে আর একটা অভিলম্ব। এবার যখন এই তল দিয়ে নির্গত হবে, তখন এইভাবে সরে নির্গত হবে, এই অভিলম্ব থেকে দূরে সরে নির্গত হবে। আপতিত রশ্মি পিছন দিকে বর্ধিত করলাম, সামনের দিকে বর্ধিত করলাম, নির্গত রশ্মিটাকে পিছনের দিকে বর্ধিত করলে এই যে বিচ্যুতি কোণটা পেয়ে গেলাম, এই যে এটা হচ্ছে ডেল বিচ্যুতি কোণ। কি কথা, কি বুঝছো? ঘটনা বুঝছো? তাহলে প্রতিসারক তলটা কি? এ বি, বি ড্যাশ এ, এটা হচ্ছে একটা প্রতিসারক তল। ওই পাশের ঘরের চালাটা একটা প্রতিসারক তল, আবার এই পাশে একটা প্রতিসারক তল, কি? এ সি, সি ড্যাশ এ। তাহলে প্রতিসারক তলদ্বয় কি কি? এ, এ ড্যাশ, বি ড্যাশ বি, এবং এ, এ ড্যাশ, সি ড্যাশ সি, এই দুইটা হচ্ছে প্রতিসারক তল। আর ভূমি, প্রিজমের ভূমি কোনটা? প্রিজমের ভূমি হচ্ছে প্রতিসারক তল দুইটা, এই যে দুইটা প্রতিসারক তল, এই দুইটা প্রতিসারক তল ব্যতীত আর যে তলটা আছে ওই তলটা হচ্ছে ভূমি। মানে সহজ কথা, ভূমি টেবিলের উপরে রাখছো, তাহলে যে তলটা টেবিল টাচ করে থাকবে, টেবিলের তলা টাচ করে থাকবে, সেটাই হচ্ছে প্রিজমের ভূমি। তাহলে প্রিজমের ভূমিটা কোনটা? বি, বি ড্যাশ, সি ড্যাশ সি, বি, বি ড্যাশ, সি ড্যাশ সি, এটা হচ্ছে প্রিজমের ভূমি। বুঝতে পারছো?
ক্লিয়ার? এবার আসো আমরা আরো কয়েকটা একটু সংজ্ঞা একটু লিখি। প্রিজমের আরেকটা সংজ্ঞা আছে, প্রিজমের আরেকটা সংজ্ঞা আছে। প্রিজমের সংজ্ঞা আছে, দেখছো 3D চিত্রটা দেখছো? এই প্রিজমে মোট তল আছে কয়টা জানো? মোট তল 3 আর 2 5টা, 3টা আয়তাকার তল আর 2টা ত্রিভুজ আকৃতি তল। বলো বুঝছো কিনা? এ বি সি ত্রিভুজ তল, এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ ত্রিভুজ তল, আর বি বি ড্যাশ সি ড্যাশ সি এই যে নিচের যে তলটা, এই তলটা একটা আয়তক্ষেত্রিক তল। আবার এই যে ঘরের 2টা চালা, প্রতিসারক 2টা পৃষ্ঠ, এ এ ড্যাশ সি ড্যাশ সি এবং এ এ ড্যাশ বি ড্যাশ বি, এইটা হচ্ছে আরেকটা প্রতিসারক আয়তক্ষেত্রিক তল। তাহলে 3টা আয়তক্ষেত্রিক তল এবং 2টা ত্রিভুজ আকৃতি তল দ্বারা স্বচ্ছ আবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে প্রিজম বলে। বলো হবে কিনা? 3টি আয়তক্ষেত্রিক এবং 2টি ত্রিভুজ আকৃতি তল দ্বারা আবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে প্রিজম বলে। কত সহজ জিনিস না? চোখের সামনে দেখতে পাচ্ছি, দেখে আমরা নিজেরা সংজ্ঞা লিখতে পাচ্ছি। তো এগুলো কিন্তু 1 মার্কের প্রশ্নে আসে, তাহলে সেটাও একটু লিখে ফেলি। তিনটি আয়তক্ষেত্রিক তল, আয়তক্ষেত্রিক তল ও দুইটি ত্রিভুজ আকৃতির তল দ্বারা আবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে প্রিজম বলে। ঠিক আছে, প্রিজম বলে। তো এই হচ্ছে প্রিজম। প্রিজমের ক্ষেত্রে আরো কয়েকটা সংজ্ঞা আছে, যেমন প্রতিসারক তল, প্রিজম কোণ, প্রতিসারক রেখা বা প্রান্ত রেখা, প্রিজমের ভূমি, এরকম কয়েকটা সংজ্ঞা আছে। তো চলো আমরা ওই সংজ্ঞাগুলো একটু লিখে ফেলি। প্রিজম জিনিসটা তো বোঝা গেছে, ক্লিয়ার? এবার আসো আরো কয়েকটা সংজ্ঞা। 1 নম্বর, প্রিজমের প্রতিসারক তল। প্রিজমের প্রতিসারক তল। প্রিজমের প্রতিসারক তল যে তল দুইটি পরস্পরের সাথে হেলানো থেকে প্রিজম তৈরি করছে, প্রিজম গঠন করছে, যে তল দুইটাতে আলোর আপতন এবং আলোর নির্গত হয়েছে, আলো আপতিত হয়েছে এবং আলো নির্গত হয়েছে, যে 2টা তল থেকে, এই 2টা তলকেই বলা হচ্ছে প্রিজমের প্রতিসারক তল। তাহলে যে দুটি তল পরস্পরের সাথে হেলানো থেকে প্রিজম গঠন করে, তাই না? যে 2টা তল পরস্পরের সাথে হেলানো থাকে, ঘরের 2টা চালা, যে 2টা তল পরস্পরের সাথে হেলানো থেকে প্রিজম গঠন করে, বা যে দুই তলে আলোর আপতন ও নির্গত ঘটে, আলোর আপতন ও নির্গমন ঘটে, সেই দুই তলকে প্রিজমের প্রতিসারক তল বলে। দেখো প্রতিসারক তল কিন্তু ফিক্সড না, ঘটনা ঘটার উপর ডিপেন্ড করে প্রতিসারক তল হবে। কেমনে আমি একটু বুঝাই দিই। এই যে একটু আগে যে চিত্রটা আঁকছিলাম ওটাই আঁকি। এ এ ড্যাশ, বি বি ড্যাশ, সি সি ড্যাশ। ওকে, দেখো যে তলে, ধরো এই তলে আলোক রশ্মি আপতিত হচ্ছে, এই তলটাতে আলোক রশ্মি আপতিত হচ্ছে, দিয়ে এই তল থেকে নির্গত হচ্ছে। তাহলে কোন তলে আপতিত হইলো? এ বি বি ড্যাশ এ ড্যাশ, এই তলে আলোক রশ্মি আপতিত হলো, আর নির্গত হলো কোথা থেকে? এ এ ড্যাশ সি ড্যাশ সি,
এই দুটো তলই হচ্ছে এই ক্ষেত্রে প্রিজমের প্রতিসারক তল। এখন ভালো করে শোনো, এই দুটো তল প্রতিসারক তল, তাহলে বাকি যে তলটা আছে সেই তলটা হচ্ছে ভূমি। এখন আমি যদি চিৎপটং করে আমি যদি ঘুরাই রাখি, ঘুরাই করলাম, আমি কি সিটাকে উপরে নিয়ে গেলাম, সিটাকে উপরে নিয়ে গেলাম, এখানে চলে আসলো বি, তখন কিন্তু প্রতিসারক তল হবে এইটা আর এইটা। বুঝছো, ঘটনা ঘটার উপর ডিপেন্ড করে প্রতিসারক তল হয়। বুঝছো, প্রতিসারক তল কিন্তু ফিক্স না, এটাকে তুমি ঘুরাই রাখবা, প্রতিসারক তল দুইটা চেঞ্জ হয়ে যাবে। এটাকে তুমি যদি ঘুরাই ফেলো তাহলে ভূমি হবে এ ড্যাশ বি ড্যাশ বি। বুঝছো, এটাকে এভাবে ঘুরাই ফেলবা, ঘুরাইয়ে উপর করে আবার রাখবা, টেবিলের উপরে রাখবা, তখন এ ড্যাশ বি ড্যাশ বি টেবিল টাচ করে থাকবে, তখন ওইটা হয়ে যাবে প্রিজমের ভূমি। বুঝতে পারছো? তাহলে প্রতিসারক তল দুইটা কোনটা, এক যে তলে আপতিত হবে, যে তল থেকে নির্গত হবে, এই দুটো তল হচ্ছে প্রতিসারক তল। যে দুটো তল হেলানো থেকে প্রিজম মাধ্যম তৈরি করছে, হেলানো তল দুইটা, ওই তল দুইটাই হচ্ছে প্রতিসারক তল। ঘরের দুইটা চালা, এই যে দুইটা চালা, এরাই হচ্ছে প্রতিসারক তল। বোঝা গেছে? এইবার আসো প্রিজমের 2 নম্বর, প্রিজমের প্রতিসারক প্রান্ত বা প্রান্ত রেখা। প্রতিসারক প্রান্ত বা প্রান্ত রেখা, প্রতিসারক তল দুইটা, যে রেখা বরাবর মিলিত হয়েছে তাকেই বলা হয় প্রিজমের প্রতিসারক প্রান্ত বা প্রান্ত রেখা। দেখো তো, ঘরের এই চালাটা, দুইটা চালা মিলিত হয়েছে কোথায়, এই রেখায় মিলিত হয়েছে না? দেখো তো, দুইটা তল পরস্পরকে টাচ করছে কোথায়, এ ড্যাশ, এই রেখায়, এই তলটা আর ওই পাশের তলটা টাচ করছে না? তাহলে যে রেখা বরাবর দুটো প্রতিসারক তল মিলিত হয়েছে, যে রেখা বরাবর, এই রেখা বরাবর মিলিত হয়েছে, ওটাই হচ্ছে প্রিজমের প্রতিসারক প্রান্ত বা প্রান্ত রেখা। বুঝছো? তাহলে বলো, চিত্র দেখে বলো কোনটা প্রতিসারক প্রান্ত বা প্রান্ত রেখা। চিত্র দেখে বলো, এ ড্যাশ, এটাই হচ্ছে প্রান্ত রেখা। তাহলে সংজ্ঞাটা একটু লিখি, যে রেখা বরাবর প্রতিসারক তলদ্বয় মিলিত হয়, প্রতিসারক তলদ্বয় মিলিত হয়, কোনটা, এ ড্যাশ, এই যে এ ড্যাশ, এটাই হচ্ছে প্রতিসারক রেখা বা প্রান্ত রেখা। বুঝা গেছে? ক্লিয়ার? এবার আসো 3 নম্বর, খুব ইম্পর্টেন্ট, প্রিজম কোণ বা প্রতিসারক কোণ। প্রিজম কোণ বা প্রতিসারক কোণ, খুবই ইম্পর্টেন্ট। প্রিজম অ্যাঙ্গেল, প্রিজম কোণ বা প্রতিসারক কোণ। বলো কোনটা প্রিজম কোণ বা প্রতিসারক কোণ? এই যে এ অথবা এই যে এ কোণ অথবা এ প্রাইম কোণ, এই দুইটা কোণ হচ্ছে প্রিজমের প্রতিসারক কোণ বা প্রিজম কোণ। সি কি হবে? না, এই চিত্রের জন্য সি হবে না। যেভাবে আমি চিত্র আঁকছি সেই ক্ষেত্রে প্রতিসারক তলদ্বয়ের মধ্যবর্তী কোণকে, প্রতিসারক হেলানো তলদ্বয়ের মধ্যবর্তী কোণ। ঠিক আছে? তাহলে সংজ্ঞাটা লিখে ফেলি, প্রতিসারক হেলানো তলদ্বয়ের মধ্যবর্তী কোণকে, হেলানো তলদ্বয়ের মধ্যবর্তী কোণকে প্রিজম কোণ বলে, প্রিজম কোণ বা প্রতিসারক কোণ বলে। তাহলে চিত্র অনুযায়ী বিএসি এবং বি প্রাইম, এ প্রাইম, সি প্রাইম, এই যে কোণটা, অর্থাৎ এ এবং এ প্রাইম, এই যে কোণ, এই কোণটাই হচ্ছে প্রিজম কোণ। ঠিক আছে? এই চিত্র অনুযায়ী আমি যদি এটাকে এভাবে উল্টায় রাখতাম, অর্থাৎ সি ধরো উপরে, আলোকরশ্মি এই তলে আপতিত হলো, এই তল থেকে নির্গত হইলো, তখন প্রতিসারক তল এটা আর এটা, তখন প্রিজম কোণ হইতো এটা। প্রিজম কোণ কিন্তু আমি আবার বলতেছি ফিক্সড কিছু না, ঘটনা ঘটার উপর ভিত্তি করে প্রিজম কোণ এও হতে পারে কিন্তু সিও হতে পারে। এখন কি ঘটনা ঘটতেছে তার উপর ভিত্তি করে প্রিজম কোণটা হবে। আর 4 নম্বর যেটা আছে সেটা হচ্ছে প্রিজমের ভূমি। বলো ভূমি কোনটা, কোন তলকে প্রিজমের ভূমি বলবো? এই ক্ষেত্রে প্রিজমের ভূমি বলবো কোনটাকে, কোন তলকে প্রিজমের ভূমি বলবো? এই চিত্র অনুযায়ী বলো। সি প্রাইম, বি প্রাইম, এই যে এইটা হচ্ছে প্রিজমের ভূমি, তো সংজ্ঞাটা কিভাবে দিব?
দেখো প্রতিসারক প্রান্ত রেখা কোনটা? এ এ প্রাইম, এ প্রাইম প্রতিসারক প্রান্তদ্বয়ের প্রতিসারক প্রান্ত রেখার বিপরীতে যে তলটা অবস্থান করে, বুঝছো? প্রতিসারক প্রান্তরেখা এ প্রাইম, তার বিপরীতে কোনটা তল? বিপরীতে কোন তল? বিপরীতে যে তলটা, সেই তলটা হচ্ছে বি সি সি প্রাইম এ বি প্রাইম, সেই তলটাকেই ভূমি বলে। তাহলে প্রিজমের ভূমি কি? প্রিজমের ভূমিটা হচ্ছে প্রিজমের প্রান্তরেখা বা প্রতিসারক প্রান্তের বিপরীত তলকে, বিপরীত যে তলটা সেই তলকে। কি চিত্র দেখে বুঝতে পারতেছ? এ প্রাইম প্রান্তরেখা, তার বিপরীত তল বি সি সি প্রাইম বি প্রাইম। তাহলে প্রিজমের লিখে ফেলি, প্রিজমের প্রান্তরেখার বিপরীত তলকে, প্রান্তরেখার বিপরীত তলকে, প্রান্তরেখার বিপরীত তলকে প্রিজমের ভূমি বলে, প্রিজমের ভূমি বলে। ঠিক আছে? তাহলে বি বি প্রাইম সি প্রাইম সি, এটা হচ্ছে প্রিজমের ভূমি। তো সংজ্ঞাগুলো একটু বুঝাই দিলাম, কারণ অনেকে বই পড়ে ধরো ওইভাবে মিলাইতে পারো না বা বুঝতে পারো না। আশা করি এখন এই জিনিসগুলো মনে থাকবে, মুখস্থ করা প্যারা হবে না। বুঝতে পেরেছ? ওকে, গুড, শাবাশ। এইবার আমরা প্রিজমে আলোর প্রতিসরণ নিয়ে ইন ডিটেলস আলোচনা করব। চলো দেখে ফেলি প্রিজমে আলোর প্রতিসরণ। অলরেডি একবার দেখে ফেলছি, ওটাকে আরেকবার আঁকবো। প্রিজমে আলোর প্রতিসরণ, আমরা এখন প্রিজমে আলোর প্রতিসরণ এটা বোঝানোর জন্য, এটা আঁকার জন্য 3D চিত্র আঁকবো না, জাস্ট সাইড ভিউ আঁকবো। যেমন এখানে 3D চিত্রটা আঁকছি, 3D। এই যে এ বি তলে আপতিত হলো, দিয়ে এ সি থেকে নির্গত হচ্ছে। তো আমি 3D চিত্র আঁকছি, এবার 3D চিত্র আঁকবো না, শুধু সাইড ভিউটা আঁকবো। সাইড ভিউ মানে এই যে এটা, এই যে সাইড ভিউটা আঁকবো, জাস্ট একটা সাইড থেকে দেখলে কি ঘটনা ঘটে। তাহলে সাইড থেকে দেখি, সাইড থেকে দেখে ঘটনা। এই যে এটা হচ্ছে প্রিজম, এটা হচ্ছে প্রিজম। নাম দিই এ বি সি। এই তলে আপতিত হবে, এই তল থেকে নির্গত হবে। তাহলে এইটা হচ্ছে প্রিজম কোণ, হেলানো তলদ্বয়ের মধ্যবর্তী কোণ। প্রতিসারক মাধ্যম হচ্ছে ধরো মিউ, মিউ প্রতিসারক মাধ্যম, মিউ প্রতিসারক মাধ্যম, প্রতিসারাঙ্ক মিউ। তাহলে আসো আলোক রশ্মি আপতিত করি। আলোক রশ্মি আপতিত হলো, আপতিত রশ্মি। তাহলে এখানে অবিলম্ব পাবে, এটা হচ্ছে অবিলম্ব। আলোক রশ্মি এখানে আপতিত হলো, এটা হচ্ছে অবিলম্ব, তলের সাথে লম্ব। হালকা থেকে ঘন মাধ্যমে প্রবেশ করতেছে, অবিলম্বের দিকে বেঁকে যাবে। তাহলে অবিলম্বের দিকে বেঁকে গেল, না বাঁকলে তো এই বরাবর চলে যেত, না বাঁকলে এই বরাবর চলে যেত। তাহলে অবিলম্বের দিকে বেঁকে গেল, এই যে অবিলম্বের দিকে বেঁকে আসলো, বেঁকে এসে এই তলে আপতিত হয়েছে। এবার এই তলে অঙ্কিত অবিলম্ব, এই তলের অঙ্কিত অবিলম্ব এটা। এবার ঘন থেকে যখন হালকাতে নির্গত হবে, ঘন থেকে হালকাতে নির্গত হবে, এই ঘন থেকে হালকাতে নির্গত হচ্ছে, তাহলে অবিলম্ব থেকে দূরে সরে যাবে। তাহলে এটা হচ্ছে নির্গত রশ্মি, নির্গত রশ্মি। এটা আপতিত রশ্মি। ঠিক আছে? এই বিন্দুটার নাম দিলাম ধরো ও, এটার নাম দিলাম ধরো আর, এটার নাম দিলাম ধরো, এই পয়েন্টে মিলছে না, এটার নাম দিলাম ধরো পি, মানে অবিলম্ব দুইটা বর্ধিত করলে এখানেই মিলছে, এটার নাম দিলাম ধরো পি। এইবার আসো দেখো, এটা ধরো জি, এটা ধরো ডি, নাম দিলাম অবিলম্ব। তাহলে অবিলম্ব পিডি, অবিলম্ব জিপি। এখন নির্গত রশ্মি, এটাকে যদি আমি বর্ধিত করি পিছনের দিকে, তাহলে দেখতে পারবা আপতিত রশ্মির সাথে একটা কোণ তৈরি করতেছে। বর্ধিত করলাম পিছনের দিকে, বর্ধিত করলে দেখো এই যে একটা কোণ তৈরি করছে, এই যে কোণটা, এই কোণটাই হচ্ছে বিচ্যুতি কোণ। এই যে কোণটা তৈরি করছে, এই কোণটাই হচ্ছে বিচ্যুতি কোণ, যেটাকে আমরা বলবো ডেল, ডেল বিচ্যুতি কোণ। তাহলে এটাই হচ্ছে প্রিজমে আলোর প্রতিসরণের ক্ষেত্র। কি বুঝছো? প্রিজমে আলোর প্রতিসরণের ক্ষেত্র। তাহলে আমরা এখন কি বের করতে চাই জানো? এই বিচ্যুতি কোণের মানটা বের করতে চাই। আলোক রশ্মি কতটুকু কোণে বিচ্যুত হবে। যদি দুইটা তল পরস্পরের সাথে সমান্তরাল থাকতো, তাহলে দেখো এই বিচ্যুতিটা হইতো না।
দুইটা তল যদি পরস্পরের সাথে সমান্তরালে থাকতো ভাই এই বিচ্যুতিটা হইতো না। ধরো এরকম এরকম ভাবে আছে, তাহলে এই ক্ষেত্রে আলোক রশ্মির বিচ্যুতি হইতো না। আলোক রশ্মি আপতিত হলো, আপতিত হবে। আর যদি না বাঁকে তাহলে তো এই বরাবর যাওয়ার কথা ছিল, কিন্তু অবিলম্বের দিকে বাঁকবে, এই যে অবিলম্ব, তো অবিলম্বের দিকে বেঁকে যাবে, গেল বেঁকে, বেঁকে গিয়ে অবিলম্বের দিকে বেঁকে গেল, বেঁকে গিয়ে যখন নির্গত হবে তখন এখানে আবার অবিলম্ব থেকে দূরে সরে যাবে, এই যে এটা হচ্ছে অবিলম্ব, অবিলম্ব থেকে দূরে সরে যাবে, এই যে দূরে সরে গেল। দেখো এইটা হচ্ছে আপতিত রশ্মি, এই যে আপতিত, আর এইটা হচ্ছে নির্গত রশ্মি, দেখো পরস্পরের সমান্তরাল, এটা নির্গত, এটা আপতিত, আপতিত। তাহলে আপতিত রশ্মি নির্গত রশ্মি দেখো পরস্পরের সমান্তরাল আছে, এই ক্ষেত্রে এটাকে বর্ধিত করলে দেখো আপতিত রশ্মির সাথে টাচই করতেছে না, সমান্তরাল আছে, তাহলে এই ক্ষেত্রে ডেলের মানটা 0, কিন্তু এই ক্ষেত্রে ডেলের মান 0 না। তো এইটা হচ্ছে প্রিজমে আলোর প্রতিসরণের ক্ষেত্র, আমরা এই ডেলের মানটা বের করতে চাই। তাহলে বিচ্যুতি কোণের মান নির্ণয় করতে চাই। বিচ্যুতি কোণ, বিচ্যুতি কোণ ডেল কত? যদি বিচ্যুতি কোণের সংজ্ঞা আসে কিভাবে দিবা বিচ্যুতি কোণ? বিচ্যুতি কোণের সংজ্ঞাটা কিভাবে দিবা? যে আপতিত রশ্মি এবং নির্গত রশ্মির মধ্যবর্তী কোণ। আপতিত রশ্মি এবং নির্গত রশ্মি, আপতিত রশ্মি যত কোণে বেঁকে নির্গত হয়, আপতিত রশ্মিটা যতটুকু কোণে বেঁকে নির্গত হয় সেই কোণটাকেই বলা হয় বিচ্যুতি কোণ। এই বিচ্যুতি কোণের মানটা এটা আমরা বের করতে চাই। তাহলে সবাই এবার একটু লেখাবাদ দিয়ে বোর্ডে তাকাও, লেখাবাদ। আলোক রশ্মি প্রথম তলে আপতিত হইছে আয়ন কোণে, আপতিত হওয়ার পরে এটা হচ্ছে প্রতিসরিত রশ্মি, প্রতিসরিত রশ্মিটা অভিলম্বের দিকে হালকা থেকে ঘনতে যাওয়ার সময় বেঁকে গেছে, অভিলম্বের সাথে, কই অভিলম্ব? এটা অভিলম্ব, অভিলম্বের সাথে প্রতিসরিত রশ্মি যে কোণ তৈরি করে এটাকে বলা হয় প্রতিসরণ কোণ R1, নাম দিলাম R1। এবার দ্বিতীয় তলে আলোক রশ্মি গিয়ে আপতিত হলো, আলোক রশ্মি দ্বিতীয় তলে আপতিত হলো, অবিলম্বের সাথে আপতিত রশ্মির এই যে কোণটা দ্বিতীয় তলের আপতন কোণ, এটার নাম দিব R2। অনেকে বলছে ভাই আপতন কোণ তো আই দিয়ে লিখি, আপতন কোণ আই দিয়ে লিখতেই হবে এরকম কে বলে রাখছে নাকি? লিখতেই হবে, ওটা না লিখলে চলবে না। আমি দিলাম এখানে R2, সমস্যা আছে? তাহলে দ্বিতীয় তলে আপতন কোণ কত কোণে আপতিত হয়েছে দেখো, অবিলম্বের সাথে, এটা অবিলম্ব, অবিলম্বের সাথে আলোক রশ্মি আপতিত হয়েছে R2 কোণে। তাহলে R2 হচ্ছে দ্বিতীয় তলে আপতন কোণ, ঠিক আছে? প্রথম তলে আপতন কোণ আয়ন, প্রথম তলে প্রতিসরণ কোণ R1, দ্বিতীয় তলে আপতন কোণ R2। যখন নির্গত হচ্ছে এটা নির্গত রশ্মি, প্রতিসরিত হয়ে নির্গত হলো, অবিলম্ব থেকে দূরে সরে গেল, এই যে কোণটা, এই কোণটা হচ্ছে দ্বিতীয় তলের প্রতিসরণ কোণ, দ্বিতীয় তলের প্রতিসরণ কোণ নাম দিলাম I2, বুঝতে পারছো? নাম দিলাম I2। তাহলে আয়ন প্রথম তলে, প্রথম তল, কোন তল? AB, প্রথম তল AB-তে, AB তলে আপতন কোণ, আপতন কোণ, ঠিক আছে? R1 প্রথম তলে, প্রথম তলে প্রতিসরণ, প্রথম তলে প্রতিসরণ কোণ, দ্বিতীয় তলে আপতন কোণ R2, R2 দ্বিতীয় তলে আপতন কোণ, আর I2 দ্বিতীয় তলে প্রতিসরণ কোণ। বলো বুঝছো কিনা? প্রতিসরণ কোণ, এগুলো ধরো এত ডিটেলস লিখে দিতে হয় না, তাও সুন্দর করে লিখে বুঝাই দিলাম। এখন আমরা তো চাই বিচ্যুতি কোণ ডেল বের করতে, তাহলে সবাই একটু তাকাও তো বোর্ডে ভাই, তাকাও। এই কোণটা আয়ন, তাহলে এই কোণটাও আয়ন, এই কোণটা যদি আয়ন হয় এই কোণটাও তো আয়ন, তাই না? এই এই তাহলে এটা আয়ন হলে এটা তো আয়ন। আচ্ছা এটা আয়ন, তার মধ্যে এই কোণটা কি? আরন, আয়ন আরন। তাহলে এখন বলো, বলো আমাকে, বলো এই কোণটা কত? এই কোণটা কত? এই কোণটা বলো, এই কোণটা কত? এই কোণটা হচ্ছে আয়ন মাইনাস R1, এই কোণটা, এই কোণটা হচ্ছে আয়ন মাইনাস R1। বুঝতে পারতেছো না? পারো নাই? দেখো তো এই যে এই ব্যাপারটাকে
আমি একটু আলাদা করে এখানে দেখাই, একটু বড় করে দেখাই আর কি। এই এটা ছিল অভিলম্ব, এই যে অভিলম্ব, এই কোণটা আয়ন। তো এই কোণটা আয়ন হলে এটাও তো আয়ন, এটাও তো আয়ন। এখন আলোকরশ্মি প্রতিসরণ যখন হয়েছে তখন এইভাবে প্রতিসরিত হয়েছে, এইভাবে আলোকরশ্মি প্রতিসরিত হয়েছে, এই বরাবর চলে গেছে, যেখানে এই কোণটা আরণ। তো এটা যদি আরণ হয় তাহলে এই যে কোণটা, এই কোণটা এই যে কোণটা, এই কোণটা আয়ন মাইনাস আরণ। বলো বুঝছো কিনা? ঠিক আছে, ঠিক একইভাবে আসো, ঠিক একইভাবে এই কোণটা কত I2, এই যে এই কোণটা হচ্ছে I2, এই কোণটা I2। সো এইটা যদি I2 হয় তাহলে এই কোণটাও হবে I2, এটা I2 হলে এটাও I2। তার মধ্যে এইটা হচ্ছে R2, R2। তাহলে অবভিয়াসলি এই কোণটা হবে I2 থেকে I2 থেকে R2 বাদ, তাহলে I2 মাইনাস R2। বুঝছো? তাহলে এই যে কোণটা, এই কোণটা, এই কোণটা হবে I2 মাইনাস R2। বুঝছো? দেখো এখানে একটু ছোট হয়ে গেছে বলে আলাদা করে কিন্তু এখানে এঁকে দিলাম। ঠিক আছে, এরা দুইটা রেখা আপতিত রশ্মি, আপতিত রশ্মি, নির্গত রশ্মি, এরা এই বিন্দুতে মিলছে। এই বিন্দুটাকে আমরা কি বলবো? পি কি দিছি, কোথাও পি দিছি, কিউ দিলাম। ধরো এই বিন্দুটা এখানে মিলছে, এই নাম দিলাম কিউ, যে এরা এখানে যে মিলছে এই পয়েন্টটার নাম দিলাম কিউ। আমরা চাই ডেলটা বের করতে, এই যে ডেল, এই বিচ্যুতি কোণটা আমরা বের করতে চাই, বিচ্যুতি কোণটা বের করতে চাই, এই ডেলটা আমরা বের করতে চাই। তাহলে একটা জিনিস খেয়াল করো তো, এইটা একটা ত্রিভুজ না? এই ত্রিভুজের দেখো সবাই লেখাবাদ দিয়ে বোর্ডে, এই যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজটার বহিস্থ কোণ এটা না? বহিস্থ, এই কোণের বহিস্থ কোণ এটা। কোনো ত্রিভুজের কোনো কোণের বহিস্থ কোণ হবে বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি। জানো, বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি। আমরা এই ডেলটা বের করতে চাই, আমরা এই ডেল বা বিচ্যুতি কোণটা বের করতে চাই। হয়েছে? সবার হয়েছে? সবাই দেখছো সুন্দর করে? তাহলে এইটা একটা ত্রিভুজ, এই যে এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এবার বড় করে দেখাই। দেখো এটা ছিল I1, এটা ছিল সরি এটা I1 না, এই যে এটা ছিল R1, এটা ছিল R2। আমাদের এই কোণটা হচ্ছে I1 মাইনাস R1, এই কোণটা হচ্ছে I2 মাইনাস R2। বিচ্যুতি কোণ ডেল, ডেল বিচ্যুতি কোণ, বিচ্যুতি কোণ লাগবে। তাহলে এই যে ত্রিভুজটা, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের এই কোণের বহিস্থ কোণ এটা, আর বহিস্থ কোণ হবে, বহিস্থ কোণ ডেল হবে, বিচ্যুতি কোণ, বিচ্যুতি কোণ ডেল হবে অন্তস্থ ওই ত্রিভুজের বিপরীত অন্তস্থ, এই কোণের বিপরীত অন্তস্থ কোণ এটা আর এটা, বিপরীত অন্তস্থ কোণ দুইটার যোগফলের সমান I1 মাইনাস R1 প্লাস I2 মাইনাস R2। বুঝছো? বুঝছো তো? যদি না বুঝো দেখো, এই কোণটা I1 মাইনাস R1, এই কোণটা I2 মাইনাস R2, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180। তাহলে আমি যদি বলি এই কোণটা কত, এই কোণটা হবে 180, মানে পাই মাইনাস এই দুইটা কোণের যোগ, অর্থাৎ I1 মাইনাস R1 প্লাস I2
মাইনাস R2, এই যে এই কোণটা। এবার ডেল দেখো, পুরো এই কোণটা 180, পুরো এই কোণটা 180, 180 থেকে এটা বাদ, তাহলে ডেল ইকুয়াল টু 180 মানে পাই, পাই থেকে এই কোণটা বাদ, তাহলে পাই মাইনাস I1 মাইনাস R1 প্লাস I2 মাইনাস R2। ঠিক আছে, তুমি যদি একবার এটা বুঝে যাও তাহলে তো আমার আপত্তি নেই, আর যদি না বুঝো তাহলে এই যে ভেঙে দেখাতে হচ্ছে, পাই মাইনাস পাই, মাইনাসে মাইনাসে প্লাস, I1 মাইনাস R1 প্লাস I2 মাইনাস R2, পাই পাই কাটা। ঠিক আছে, তাহলে এখন এখানে যদি সাজায় লিখি, I1 প্লাস I2টাকে আগে এনে লেখা যায়, I1 প্লাস I2 এই দুটাকে আগে, মাইনাস R1 মাইনাস R2, এবার মাইনাসটা কমন নিয়ে যদি একসাথে লিখি R1 প্লাস R2, বুঝতে পারছো? এই যে ডেল ইকুয়াল টু এটা। এইবার খুব ভালো করে খেয়াল করো, দেখো এই চিত্র কিন্তু তোমার আঁকা টাকার দরকার নাই, কারণ তোমার এই একটা চিত্র আঁকলেই এনাফ, এই একটা চিত্র আঁকলেই এনাফ। এইবার একটু খুব ভালো করে খেয়াল করো, দেখো একটা চতুর্ভুজ এ এ ও পি আর, এই যে একটা চতুর্ভুজ, এই যে পুরোটা, এই যে এটা একটা চতুর্ভুজ। এইবার তুমি দেখো এই চতুর্ভুজের, এই যে চতুর্ভুজটা, এই চতুর্ভুজের চারটা কোণের সমষ্টি, চারটা কোণ কোন কোন কোণ, এ ও পি আর, এ ও পি আর, এই চারটা কোণের সমষ্টি এ কোণ যোগ পি কোণ যোগ এ ও পি, এ ও ও পি, এ কোণ যোগ ও কোণ, পি কোণ আর কোণ, পি কোণ এবং আর কোণ যোগ করে চতুর্ভুজের তিন কোণের, চার কোণের সমষ্টি, একটা চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি, 360। ঠিক আছে, আমাদের কথা বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে নিলাম, এই যে 360 আমরা নিলাম। তাহলে এখন আসো, এ ও পি কিউ পি আর, এ ও পি আর, আচ্ছা এ ও 90 90, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হবে, ওকে ওকে, এটুকু সবাই বুঝছি। আচ্ছা, এখন এ ও পি আর এটা যোগ করে পাইলাম হচ্ছে 360। ওকে, এখন দেখো আর একটা ত্রিভুজ আছে, ও পি আর ত্রিভুজ, ও পি আর ত্রিভুজটা, ও পি আর ত্রিভুজ, ও পি আর ত্রিভুজে এই কোণ R1, এই কোণ R2, আর এই কোণ হচ্ছে পি কোণ। এটা তো ত্রিভুজ, এবার ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে ত্রিভুজের যদি তিন কোণ নিই সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, R1 প্লাস R2 প্লাস পি 180 ডিগ্রি, এই যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180। এখন দেখো এ কোণ যোগ ও কোণ হচ্ছে 90 ডিগ্রি, কেমনে ও কোণ 90 ডিগ্রি? এই যে দেখো এটা অবিলম্ব, অবিলম্ব হলে তো এই কোণটা 90, অবিলম্ব হলে এই কোণটা 90, আবার এই তলে এটা অবিলম্ব, তাহলে আর কোণটা কত? এই যে আর কোণ, আর কোণ কত? 90 ডিগ্রি, তাহলে অবিলম্ব হলে এই দুইটা কোণ 90 ডিগ্রি, তাহলে ও 90 ডিগ্রি থাকলো, পি আর 90 ডিগ্রি দিয়ে 360। এখন এ কোণ প্লাস পি কোণ এই দুইটা সমান সমান 90 বিয়োগ 90 বিয়োগ 360 থেকে 180 বাদ, তাহলে পড়ে থাকলো 180 ডিগ্রি। কি ক্লিয়ার? এবার এইটারে সমীকরণ 1 বলি, এইটারে সমীকরণ 2 বলি। দেখো একেরও ডান সাইডে 180, দুইয়েরও ডান সাইডে 180, তাহলে 1 ও 2 থেকে পাওয়া যায়, 1 ও 2 থেকে আমরা পাই, দুই সাইডে 180 180 180, তাহলে এ প্লাস পি, যেহেতু ডান সাইড একই তাহলে 1 ও যা, সমীকরণ 2 ও তাই, তাহলে R1 প্লাস R2 প্লাস পি, এই যে এটা সমান সমান 180, এটা সমান সমান 180, তাহলে এইটা আর এইটা সমান, তো সেটাই আমরা লিখলাম। এবার পি পি কাটা, তাহলে অতএব R1 প্লাস R2 ইকুয়াল এ কোণ, এ কোণটা প্রিজম কোণ, কিন্তু দেখো এই যে দেখো এ কোণ প্রিজম কোণ, তার মানে কি দাঁড়াইলো
R1 এবং R2 এর যোগফল হবে প্রিজম অ্যাঙ্গেল, প্রিজম কোণ, বুঝলা? এই এ কোণ, এই ক্ষেত্রে প্রিজম কোণ। তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সূত্র, R1 প্লাস R2 ইকুয়াল এ। খুবই ইম্পর্টেন্ট সূত্র, সুন্দর করে বক্স করে রেখে দিলাম, লাগবে আমার ম্যাথ করতে। আমাদের টার্গেট ছিল ডেল বের করা। এইবার আসো, তাহলে অতএব ডেল বিচ্যুতি কোণ আয়ন প্লাস I2 মাইনাস R1 প্লাস R2 আছে না? এই যে R1 প্লাস R2 আছে না? R1 প্লাস R2 মানে কি? এ। তাহলে অতএব বিচ্যুতি কোণের সূত্র হচ্ছে আয়ন প্লাস I2 মাইনাস এ। এই হচ্ছে আমাদের বিচ্যুতি কোণের সূত্র, এই বিচ্যুতি কোণের সূত্র। তাহলে কোনো ক্ষেত্রে বিচ্যুতি কোণ পাইতে গেলে কি করব? আমরা আপতন কোণ, প্রথম তলে আপতন কোণ, দ্বিতীয় তলে প্রতিসরণ কোণ, অথবা আপতন কোণ প্লাস নির্গত কোণ, দুটো যোগ করব, দুটো যোগ করব। যোগ করে যোগ করে যোগ করে তা থেকে প্রিজম অ্যাঙ্গেলটা বাদ দিব, তা থেকে প্রিজম অ্যাঙ্গেলটা বাদ দিব। বাদ দিলেই আমরা বিচ্যুতি কোণ কত সেটা পেয়ে যাব। তাহলে প্রিজমের ক্ষেত্রে এই যে দুইটা ইম্পর্টেন্ট সূত্র, এই একটা ইম্পর্টেন্ট সূত্র আর এই একটা ইম্পর্টেন্ট সূত্র, সূত্র দুইটা আমরা পেয়ে গেছি। কি বোঝা গেছে? বলো, তোলো এবার সুন্দর করে তোলো। সহজ জিনিস, খুবই খুবই সহজ। তাহলে ডেল ইকুয়াল টু আয়ন প্লাস I2 মাইনাস এ। ঠিক আছে, 9 10 ছিল এগুলা? হাই হাই, 9 10 পড়াচ্ছি। হাই হাই, গুড। ঠিক আছে, এখন শোনো, বিচ্যুতি কোণ আমরা বের করছি। এবার একটা টপিক খুবই ইম্পর্টেন্ট প্রিজমের ক্ষেত্রে, কাহিনী এটা নিয়েই, ন্যূনতম বিচ্যুতি কোণ। ন্যূনতম বিচ্যুতি কোণ, ন্যূনতম বিচ্যুতি কোণ কি? তুমি যদি প্রিজমের প্রথম তলে আপতন কোণের মান, কই আপতন কোণ? আয়ন। তুমি যদি আয়নের মানটা বাড়াতে থাকো না, তাহলে বিচ্যুতি কোণের মানটা কমতে থাকে। আপতন কোণ বাড়াতে থাকলে বিচ্যুতি কোণের মান কমতে থাকে, কমতে থাকে, কমতে থাকে। আপতন কোণ বাড়াচ্ছ, বিচ্যুতি কোণ কমছে, আপতন কোণ বাড়াচ্ছ, বিচ্যুতি কোণ কমছে। কিন্তু কমতে 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 এমন একটা পয়েন্টে আসে যার পরে আপতন কোণ বাড়ানো সত্ত্বেও বিচ্যুতি কোণ না কমে বরঞ্চ আপতন কোণের সাথে সাথে বিচ্যুতি কোণও আবার বাড়তে থাকে। তাহলে কি দাঁড়াইলো? আপতন কোণ বাড়াইতে থাকলে বিচ্যুতি কোণ কমতে থাকে, কিন্তু কমতে কমতে এমন একটা পয়েন্টে আসে যার পরে আপতন কোণ বাড়ানোর সাথে বিচ্যুতি কোণ আর না কমে আপতন কোণ বাড়ানোর সাথে সাথে সেটা আবার বাড়তে থাকে। তার মানে বিচ্যুতি কোণ কমতে কমতে একটা মানে এসে থামে, থামার পরে বিচ্যুতি কোণ আর না কমে আবার বাড়তে থাকে। তাহলে বিচ্যুতি কোণের একটা মিনিমাম মান আছে যার নিচে বিচ্যুতি কোণ আর যাচ্ছে না, তারপরে আবার বাড়ছে, কমতে কমতে এসে এক জায়গায় থামে, থামার পরে আবার বাড়ছে। তাহলে কমতে কমতে যেখানে এসে থামে, যার পরে আবার আপতন কোণ বাড়ানোর সাথে সাথে বিচ্যুতি কোণ বাড়তে থাকে, ওই যে সর্বনিম্ন বিচ্যুতি কোণ, ওই কোণটাকেই বলা হচ্ছে ন্যূনতম বিচ্যুতি কোণ। বুঝছো? তাহলে আসো লিখি, ন্যূনতম বিচ্যুতি কোণ, ন্যূনতম বিচ্যুতি কোণ, ন্যূনতম বিচ্যুতি কোণ। দেখো আমি আগে চিত্র এঁকে বুঝাই তোমারে, তারপরে সংজ্ঞা লিখতেছি। আমরা গ্রাফে এখানে নিলাম বিচ্যুতি কোণ ডেল, আর এক্সপেরিমেন্ট করতেছি, ধরো এখানে নিলাম আপতন কোণ আই, আই মানে আয়ন, প্রথম তলের আপতন কোণ আই। ঠিক আছে, আয়নে লিখি আর কি। এখন তুমি এক্সপেরিমেন্ট করতেছো, ধরো এক ল্যাবে একটা প্রিজম নিয়ে এক্সপেরিমেন্ট করতেছো। আমাদের সময় ছিল, তোমাদের তো মনে করো যে কলেজে এখনো ওইভাবে প্র্যাকটিক্যাল মনে হয় জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে করায় নাই, বাট প্রিজমের এটা কিন্তু এক্সপেরিমেন্ট আছে। আমাদের সময় কিন্তু আসতো, এবং আমার মনে আছে আমি যখন কলেজে বোর্ড পরীক্ষা দিয়েছিলাম আর কি, ঠিক আছে, আমাদের সিট পড়ছিল হচ্ছে এই যে মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ যেটা আর কি, সেখানে সিট পড়ছিল আমাদের, ডিআরএমসির সিট পড়ে ওখানে। তো ওখানে আমাদের মনে আছে আমার আমার
ফিজিক্স সেকেন্ড পার্টের যে পরীক্ষায় মানে প্র্যাকটিক্যাল পরীক্ষা যেটা, সেখানে এই যে প্রিজমের এটা আসছিল। তো প্রিজমের এই ন্যূনতম বিচ্যুতি কোণের মানটা আমাদের বের করতে হইতো। তাহলে আমরা এক্সপেরিমেন্ট করে একটা প্রিজম নিব, প্রিজম নিয়ে এক্সপেরিমেন্ট করব, এক্সপেরিমেন্ট করে বিভিন্ন কোণে আলোক রশ্মি আপতিত করব, আপতিত করার পর ওই ক্ষেত্রে আমরা বিচ্যুতি কোণের মানটা বের করব। তো দেখতে পাবো ধরো আপতন কোণ এটার জন্য বিচ্যুতি কোণ ধরো এইটা, এই পয়েন্টে, এই যে একটা আপতন কোণের জন্য বিচ্যুতি কোণ এইটা, অর্থাৎ আপতন কোণ যখন আপতন কোণের মান এইটা, তখন বিচ্যুতি কোণ ধরো এইটা। এরপরে আপতন কোণ আমি বাড়াতে থাকলে বিচ্যুতি কোণের মান এখান থেকে কমতে কমতে এই পয়েন্টে এসে থামলো। এরপরে দেখো, এরপরে এই যে আপতন কোণের জন্য এইটা হচ্ছে বিচ্যুতি কোণ, থামলো। থামার পরে এবার আপতন কোণ আমি আরো বাড়াইতে থাকলে বিচ্যুতি কোণ আর কমে না, নিচের দিকে আসে না কমে, বরঞ্চ আপতন কোণ বাড়ানোর সাথে সাথে বিচ্যুতি কোণ আবার বাড়তে থাকে। আপতন কোণ বাড়ানোর সাথে সাথে বিচ্যুতি কোণ আবার বাড়তে থাকে, এই যে বাড়তে থাকলো। তাহলে কি হলো, আপতন কোণের মানটা বাড়াতে থাকলে বিচ্যুতি কোণের মান কমতে, দেখো আপতন কোণ এখানে ছিল, বিচ্যুতি কোণ এটা, আপতন কোণ এখানে, বিচ্যুতি কোণ এটা, বিচ্যুতি কোণ কমে গেছে। আপতন কোণ আরো বাড়াইছি, বিচ্যুতি কোণ আরো কমে গেছে, এই যে আরো কমে গেছে বিচ্যুতি কোণ। এভাবে আপতন কোণ বাড়াইতে থাকলে বিচ্যুতি কোণের মানটা কমতে থাকে, কিন্তু কমতে এমন একটা মানে এসে এই যে থামলো এখানে। তারপরে আপতন কোণ মান বাড়ানো সত্ত্বেও বিচ্যুতি কোণের মান না কমে বরঞ্চ আবার বাড়া শুরু করছে। তুমি এক্সপেরিমেন্ট যদি করো দেখতে পারবা এটাই ঘটে। তাহলে যে পয়েন্টে এই যে বিচ্যুতি কোণের মানটা যে মানে গেছে থেমে গেছে, অর্থাৎ সর্বনিম্ন হয়েছে, ওই কোণটাকে বিচ্যুতি কোণের এই যে ডেল নিছো না, তাহলে বিচ্যুতি কোণের ওই যে মানটা, বিচ্যুতি কোণের এই যে মানটা, এটাকেই বলা হচ্ছে ন্যূনতম বিচ্যুতি কোণ, অর্থাৎ ডেল মিনিমাম। এটাকে ডেল এম দিয়েও লেখে অনেক সময়। তাহলে এটাই ন্যূনতম বিচ্যুতি কোণ, এই যে এটাই ডেল মিনিমাম। এখন এই বিচ্যুতি কোণের হিসাব নিকাশ আমাদের করতে হবে। তাহলে আসো একটু বিচ্যুতি কোণের আগে সংজ্ঞাটা লিখি। আপতন কোণ বাড়াতে থাকলে আপতন কোণের মান বাড়াতে থাকলে বিচ্যুতি কোণের মান কমতে থাকে। এভাবে বিচ্যুতি কোণ কমতে একটি নির্দিষ্ট মানের পর আপতন কোণ বাড়ানোর সাথে সাথে আপতন কোণ বাড়াতে থাকলে বিচ্যুতি কোণ না কমে বরঞ্চ বরং আপতন কোণের সাথে বাড়তে থাকে। যা ঘটনা ঘটছে আমি তাই লিখলাম, বুঝছো? কোনো কিছু মুখস্থ না। আপতন কোণের মান বাড়াতে থাকলে বিচ্যুতি কোণের মান কমতে থাকে, ভালো কথা। এভাবে বিচ্যুতি কোণ কমতে একটা নির্দিষ্ট মানে পৌঁছানোর পরে আপতন কোণ বাড়াতে থাকলে বিচ্যুতি কোণের মান না কমে বরঞ্চ আপতন কোণের সাথে সাথে আবার বাড়তে থাকে। তাহলে বিচ্যুতি কোণের ওই সর্বনিম্ন মানকে, আপতন কোণের না কিন্তু, বিচ্যুতি কোণের এই যে সর্বনিম্ন মানটা, বিচ্যুতি কোণের এই সর্বনিম্ন মানকে ন্যূনতম বিচ্যুতি কোণ বলে। এবার আমাদের এই ন্যূনতম বিচ্যুতি কোণ, এইটা এখন হিসাব নিকাশের বিষয়। বলা হচ্ছে ন্যূনতম বিচ্যুতি কোণ কখন ঘটে। ন্যূনতম বিচ্যুতি কোণ যখন ঘটে তখন আপতন কোণ আর নির্গমন কোণ, অর্থাৎ আয়ন আর I2, প্রথম তলের আপতন কোণ আর দ্বিতীয় তল থেকে নির্গমন কোণ অর্থাৎ প্রতিসরণ কোণ, এরা পরস্পর সমান হবে। R1 এবং R2 এরাও পরস্পর সমান হবে, এটাই বলা হচ্ছে। অর্থাৎ ডেল মিনিমাম হবে যখন
আয়ন আর I2 পরস্পর সমান হবে এবং অবভিয়াসলি তখন R1 এবং R2 পরস্পর সমান হবে। এখন কথা হচ্ছে কোথায় পাইলে এটা? এটাই এখন প্রমাণ করব, এটাই আমরা প্রমাণ করব। অর্থাৎ বিচ্যুতি কোণ তখনই পাওয়া যাবে, আয়ন আর I2 কি সবসময় সমান না, আয়ন আর I2 সর্বদা সমান না, আয়ন I2 এর মান আলাদা, R1 R2 এর মান আলাদা আলাদা। তো বলা হচ্ছে যখন ন্যূনতম বিচ্যুতি হবে, যে ক্ষেত্রে ন্যূনতম বিচ্যুতি হবে, এই যে ন্যূনতম বিচ্যুতি, এই যে ন্যূনতম বিচ্যুতি, তখনই বিচ্যুতি কোণের মান সর্বনিম্ন অর্থাৎ ন্যূনতম হলে তখনই আয়ন আর I2 সমান হবে, R1 আর R2 সমান হবে। এখন কথা হচ্ছে ভাই এটা কোথায় পাইলেন? আপাতত লিখো, এই কোথায় পাইলাম, কিভাবে পাইলাম, এটাই তো এখন দেখাবো, এটাই তো এখন দেখাবো। ক্লিয়ার হয়েছে? দেখো তুমি বিচ্যুতি কোণের ক্ষেত্রে লিখো ন্যূনতম বিচ্যুতির শর্ত, ন্যূনতম বিচ্যুতির শর্ত, ন্যূনতম বিচ্যুতির শর্ত বলা হচ্ছে বিচ্যুতি কোণ ডেল, যে কোনো বিচ্যুতি কোণ, বিচ্যুতি কোণ ডেল, এটা ইকুয়াল টু একটু আগে কিন্তু প্রমাণ করে আসছি আয়ন প্লাস I2 মাইনাস এ, এটা কিন্তু দেখে আসছি, এবং R1 প্লাস R2 এটা ইকুয়াল টু এ, এটা কিন্তু সর্বদাই, ঠিক আছে? অনেকে ভাবে কি এটাই মনে হয় ন্যূনতম বিচ্যুতির সূত্র, আরে ভাই এটা সব বিচ্যুতির সূত্র, বিচ্যুতি কোণ মানেই সূত্র এটা। আর R1 প্লাস R2 মানেই সবসময় প্রিজম অ্যাঙ্গেল, R1 প্লাস R2 হচ্ছে প্রিজম অ্যাঙ্গেল এ, এটা কিন্তু সর্বদা। আমরা চাই এবার ন্যূনতম বিচ্যুতির শর্ত অর্থাৎ ডেল মিনিমামের শর্তটা কি, ডেল মিনিমাম কখন 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 হবে, কোন ক্ষেত্রে, শর্তটা চাইতেছি, ঠিক আছে? তাহলে একটা জিনিস খেয়াল করো, বিচ্যুতি কোণের ডেলের সূত্র হচ্ছে আয়ন প্লাস I2 মাইনাস এ, এটা ফিক্স না, এই এ কি তুমি চেঞ্জ করতে পারো? প্রিজম তৈরি করে ফেলছো, দুটো প্রতিসারক তল যে কোণে পরস্পরের সাথে মিলিত হয়েছে সেই কোণটা তো প্রিজম অ্যাঙ্গেল, সেটা তো ফিক্সড, সেটা তো তুমি চেঞ্জ করতে পারো না। তাহলে একে তুমি চেঞ্জ করতে পারো না, এ কিন্তু ফিক্সড, একে হাত দেওয়া যাবে না, তাহলে এটা ফিক্সড। এইবার আসো, ডেল লাগবে মিনিমাম, ডেল এটা লাগবে মিনিমাম, ডেল মিনিমাম হবে তখনই যখন আয়ন প্লাস I2 এটাই হবে মিনিমাম, এই দুইটার যোগফলই হবে মিনিমাম, এই তাই না? এটা আমি চাই সর্বনিম্ন, এটা সর্বনিম্ন হতে গেলে আয়ন প্লাস I2 এটাও মিনিমাম হইতে হবে, আমি এটা ন্যূনতম মিনিমাম চাই, মিনিমাম চাই। তো এটাকে যদি মিনিমাম পাইতে হয় তাহলে একেও মিনিমাম হতে হবে, হবে, ঠিক আছে? এর মানটা তো ফিক্সড, এটাকে তো আমি কমাইতে বাড়াইতে পারবো না, এটা ফিক্সড। তো এটা যত কম হবে, ঠিক আছে, তার থেকে এটা বিয়োগ হয়ে যাবে, তাহলে ডেলের মানটাও তত কমই হবে। এটা কি সবাই বুঝছো? এ চেঞ্জ করতে পারবো না, এ ফিক্স থাকবে, ডেল মিনিমাম হতে গেলে একেও হতে হবে মিনিমাম। ওকে, এবার এটা মিনিমাম কখন হয় দেখি তো, এটা মিনিমাম কখন হয় দেখো, আয়ন প্লাস I2, আয়ন প্লাস I2 রুট ওভার আয়ন মাইনাস রুট ওভার I2 তার স্কোয়ার প্লাস 2 রুট ওভার আয়ন রুট ওভার I2। বলো তো বুঝছো কিনা? এই যে এটা সমান সমান এটা লেখা যায় কিনা, যাই দেখো কেমনে লেখা যায়। এটাকে যদি বর্গ করো, এটাকে বর্গ করো, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র লেখো, রুট ওভার আয়ন তার স্কোয়ার মাইনাস 2ab রুট ওভার আয়ন রুট ওভার I2, তারপরে প্লাস রুট ওভার I2 তার স্কোয়ার প্লাস 2 রুট ওভার আয়ন রুট ওভার I2, এইটা কাটা, আর এটার বর্গ করলে আয়ন প্লাস এটার বর্গ করলে I2। দেখো তো এটা পড়ে থাকলো কিনা, তাহলে এটাকে এভাবে আমি লিখতে পারি, পারি। ওকে, এখন আসো, আয়ন হচ্ছে একটা অ্যাঙ্গেল, কোণ, কোণ কি নেগেটিভ হয়? I2 একটা অ্যাঙ্গেল, কোণ নেগেটিভ হয়, তাহলে এটা কিন্তু অলওয়েজ পজিটিভ, এই যে এইটুকু, এটুকু কিন্তু পজিটিভ মান, এটুকু কিন্তু নেগেটিভ মান না, তাহলে এইটুকু অলওয়েজ অলওয়েজ পজিটিভ মান, ঠিক আছে? এটা কিন্তু নেগেটিভ মান না। এখন তুমি কি চাইতেছো? তুমি চাইতেছো এইটা মিনিমাম, এইটাকে মিনিমাম চাইতেছো, এটা মিনিমাম হবে তখনই, এটা একটা বর্গ ফাংশন, এই বর্গ ফাংশনের মান ভালো করে বোঝো, এটা থেকে এটা বিয়োগ করে যদি -2 পাই, বর্গ করলে +4, যদি এটা থেকে এটা বিয়োগ করে 2ও পাই, বর্গ করলে +4, তাহলে এটা একটা বর্গ ফাংশন না? আমি চাই এটা যেন মিনিমাম হোক, এই যে এটা যেন মিনিমাম হোক, এটা মিনিমাম হওয়ার শর্তটা কি বলো? এটা একটা বর্গ ফাংশন, এটা তো ফিক্সড এবং এটা পজিটিভ মান, এটা ফিক্সড মান এবং পজিটিভ মান, দেখো পজিটিভ মান, এটা কিন্তু মাইনাস হচ্ছে না,
তাহলে এটাকে মিনিমাম হইতে গেলে এই যে বর্গ ফাংশনের মানটা সবচেয়ে কম হইতে হবে, সবচেয়ে মিনিমাম হইতে হবে। একটা বর্গ ফাংশনের সবচেয়ে মিনিমাম মান কত? 0 0। তাহলে এই যে রুট ওভার আয়ন প্লাস I2 এটাকে মিনিমাম হতে হলে মিনিমাম যদি হতে হয় তাহলে এই যে বর্গ ফাংশন, এই বর্গ ফাংশনের মান হইতে হবে 0। রুট ওভার আয়ন মাইনাস রুট ওভার I2 তার স্কোয়ার, এই বর্গ ফাংশনের মান 0 হতে হবে। এবার বর্গ ফাংশনের মান 0, বুঝতেই পারতেছো ঘটনা কি হবে। রুট ওভার আয়ন মাইনাস রুট ওভার I2 ইকুয়াল 0। এই পাশে নিয়ে যাও, তাহলে রুট ওভার আয়ন ইকুয়াল টু রুট ওভার I2 বর্গ করে দাও। তাহলে অতএব আয়ন ইকুয়াল টু I2, অতএব আয়ন ইকুয়াল টু I2। তাহলে ডেল মিনিমাম হওয়ার শর্ত পাইছো? বলো পাইছো কিনা? এই যে ডেল মিনিমাম হওয়ার শর্ত, আয়ন ইকুয়াল টু I2। ঠিক আছে? তাহলে অতএব ডেল মিনিমাম হবে যদি বা যখন আয়ন এবং I2 পরস্পর সমান হবে। ইভেন আরন এবং R2 পরস্পর সমান হয় কিভাবে? এই যে প্রিজমের যে প্রতিসারক মাধ্যম, এই যে প্রিজমের যে প্রতিসারক মাধ্যম সেটা হচ্ছে মিউ। প্রিজমের প্রতিসারক মাধ্যম মিউ। দেখো, তাকাও। আলোক রশ্মি আপতিত হলো, প্রতিসরিত হলো, নির্গত হলো, অভিলম্ব আয়ন আরন R2 I2, তাই তো? প্রিজমের প্রতিসারক মাধ্যম মিউ। তো মিউ ইকুয়াল টু কি জানি আমরা? সাইন আয়ন ডিভাইডেড বাই সাইন আরন। মিউ ইকুয়াল টু সাইন আয়ন ডিভাইডেড বাই সাইন আরন ইকুয়াল টু, এবার আসো বলো এই তলের ক্ষেত্রে কি লিখবা? এই তলে সাইন R2 ডিভাইডেড বাই সাইন I2 নো, মিউ ইকুয়াল টু লিখতেছ। মিউ ইকুয়াল টু হালকা সাপেক্ষে ঘন প্রতিসারাঙ্ক মিউ সাইন আয়ন সাইন আরন। বা স্নেলের সূত্রের কথা ভাবো, আসো স্নেলের সূত্রের কথা। বাইরে প্রতিসারক মাধ্যম 1 গুণ সাইন আয়ন, ভিতরে প্রতিসারাঙ্ক মিউ কোন সাইন আরন, বুঝছো? এবার আসো এখানে মিউ, ভিতরে মিউ কোন সাইন R2 ইকুয়াল টু বাইরে 1 গুণ সাইন I2, বুঝছো? তাহলে অতএব মিউ ইকুয়াল টু, এখান থেকে মিউ ইকুয়াল টু সাইন আয়ন সাইন আরন। এখানে মিউ ইকুয়াল টু সাইন I2 সাইন R2, বুঝছো? অনেকে বলে ভাই প্রতিসারাঙ্ক মিউ ইকুয়াল টু আপতন কোণ সাইন, প্রতিসরণ কোণ সাইন। মাইক দিব, যদি তুমি লিখতেই চাও আপতন কোণ সাইন R2 ডিভাইডেড বাই প্রতিসরণ কোণ সাইন I2, এটা যদি লিখতে চাও তাহলে এটা ঘন সাপেক্ষে হালকা, অর্থাৎ 1/μ নট মিউ, 1/μ। তাহলে মিউ ইকুয়াল টু কি হবে? সাইন I2 বাই সাইন R2, বুঝছো? তো সেটাই আমি লিখলাম যে মিউ ইকুয়াল টু এটা, মিউ ইকুয়াল টু এটা। এবার দুটোকে একসাথে করো, তো এই দুটাকে যদি একসাথে করি তাহলে মিউ ইকুয়াল টু সাইন আয়ন সাইন আরন ইকুয়াল টু সাইন I2 সাইন R2। এখন আমরা কি দেখলাম? ডেল মিনিমাম হবে যখন আয়ন সমান সমান I2। তাহলে আয়ন I2 সেম, আয়ন I2 সেম। তাহলে সাইন আয়ন সাইন আরন, সাইন I2 আছে ওখানে লিখবো সাইন আয়ন। কেন I2 এর জায়গায় কেন আয়ন লিখবো? এই যে ডেল মিনিমামের জন্য শর্ত, আয়ন ইকুয়াল টু I2 এর জায়গায় আয়ন লিখে দিলাম ডিভাইডেড বাই সাইন R2, সাইন আয়ন কাটা। তাহলে সাইন আরন ইকুয়াল টু সাইন R2, আর কি কিছু বলতে হবে? সাইন আরন ইকুয়াল সাইন R2, আর কিছু বলতে হবে? অতএব আরন ইকুয়াল টু R2। তাহলে ডেল মিনিমাম যখন হবে তখন আরন R2 সমান, ডেল মিনিমাম যখন হবে তখন আয়ন I2 সমান। এটাই হচ্ছে শর্ত। মজা হয়েছে? ক্লিয়ার? ওকে, তাহলে ডেল মিনিমামের শর্ত পেয়ে গেছি। ডেল মিনিমাম হবে যখন আয়ন I2 সমান এবং আরন R2 সমান। তাহলে এবার একটা সূত্র বানাবো, প্রতিসারাঙ্কের সূত্র। দেখো
ডেল ইকুয়াল টু ছিল আয়ন প্লাস I2 মাইনাস এ, সূত্র ছিল এটা। ডেল যখন ডেল মিনিমাম ডেল এম, তখন আয়ন আর I2 তো সেম, তাহলে আয়ন প্লাস I2 এর জায়গাও আয়নই লিখি মাইনাস এ। তাহলে 2 আয়ন, এই যে এখানে 2 আয়ন, এটা ইকুয়াল টু ডেল এম প্লাস এ। তাহলে অতএব আয়ন ইকুয়াল টু ডেল এম প্লাস এ ডিভাইডেড বাই 2। ওকে, আবার R1 প্লাস R2 ইকুয়াল এ, সর্বদাই সূত্র। যখন ডেল মিনিমাম হবে তখন R1 R2 সমান। ওকে, তাহলে R1 প্লাস R2 এর জায়গাও R1 ইকুয়াল এ, তাহলে 2R1 ইকুয়াল এ, তাহলে অতএব R1 ইকুয়াল এ বাই 2। ক্লিয়ার? প্রিজমের প্রতিসারাঙ্ক মিউ ইকুয়াল টু, এই যে লিখছো এখানে, প্রিজমের প্রতিসারাঙ্ক মিউ ইকুয়াল টু সাইন আয়ন বাই সাইন আরন। প্রিজমের প্রতিসারাঙ্ক মিউ সাইন আয়ন বাই সাইন আরন, তাহলে মিউ ইকুয়াল টু সাইন আয়ন 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 আয়ন, এই যে আয়ন আয়ন, ডেল এম প্লাস এ বাই 2, কোটি টাকা দামের সূত্র। সাইন আরন, আরন মানে এ বাই 2, তাহলে সাইন এ বাই 2, বুঝছো? এই যে এই হচ্ছে আমাদের কোটি টাকা দামের সূত্র, সাইন এ প্লাস ডেল এম বাই 2 ডিভাইডেড বাই নিচে সাইন এ বাই 2। এটাই প্রিজমের প্রতিসারাঙ্ক, ন্যূনতম বিচ্যুতি কোণ, প্রিজমের প্রতিসারাঙ্ক, ন্যূনতম বিচ্যুতি কোণ এবং প্রিজম কোণের সম্পর্ক। বুঝা গেছে? ন্যূনতম বিচ্যুতি কোণ ডেল এম, প্রিজম কোণ এ আর প্রতিসারাঙ্ক মিউ এর সম্পর্ক। কোনো একটা প্রিজমে আলোক রশ্মি আর তোমার ফেলতে টেলতে হবে না, তুমি ওই প্রিজমের ক্ষেত্রে ন্যূনতম বিচ্যুতি কোণ কত হবে সেইটা বাইরে বসে নির্ণয় করতে পারবা। কিভাবে? তুমি দেখবা প্রতিসারক মাধ্যমটা কি, পানি না কাঁচ কি, তাহলে তুমি মিউ জানো। তারপরে তুমি কি করবা, একটা প্রিজম তো আছে তোমার কাছে, ধরো একটা প্রিজম, এই প্রিজমটাকে খাতায় রাখবা, এই যে ধরো খাতায় প্রিজমটা কিভাবে রাখার পরে স্কেল ধরে দাগ দিবা, বুঝছো? স্কেল ধরে দুটো দাগ দিবা, এরকম দাগ দিয়ে চাঁদার সাহায্যে, জ্যামিতি বক্সের চাঁদার সাহায্যে এই কোণটা মেপে নিবা, এটা প্রিজম কোণে। তাহলে এ জানো মিউ জানো, এ জানো মিউ জানো না কার মান, ডেল এম এর মান বের করে ফেলবা, শেষ। তাহলে ওই প্রিজমের ন্যূনতম বিচ্যুতি কোণ কত হবে এটা তুমি হিসাব করে নিতে পারবা। তাহলে এটা হচ্ছে প্রিজমের প্রতিসারাঙ্ক, প্রিজম কোণ ও ন্যূনতম বিচ্যুতি কোণের সম্পর্ক, ন্যূনতম বিচ্যুতি কোণের সম্পর্ক। বুঝতে পেরেছ? ক্লিয়ার? প্রমাণ হয়ে গেছে। আমাদের এখন ম্যাথ করতে এই যে এই বক্স, এটা লাগবে, বস সূত্র এটা। ঠিক আছে, এবার তোমাকে আরেকটা জিনিস দেখায়, বিভিন্ন বইতে অনেকে ধরো যে বিভিন্নভাবে পড়বা, তো অনেকে বই ধরো যে বইয়ের ডেরিভেশন পড়তে গিয়ে অনেক সময় দেখবে যে আরে এত বড় ডেরিভেশন কিছু বুঝছি না। তো আমি তোমাকে এই সেম জিনিসটা হয়ে গেছে, কিন্তু আমাদের পড়া কিন্তু ডান। ঠিক আছে, সেম জিনিসটা আমি তোমাকে আরেকটাভাবে দেখাই, বিশেষ করে ধরো তপন স্যারের বই, ইসাক স্যারের বই, এক এক জায়গায় এক এক রকমভাবে করছে। তো আমি জাস্ট একবার করে দেখা দিচ্ছি, এগুলো তোমার মুখস্থ কিছু করা লাগবে না, জীবনে জাস্ট আত্মতুষ্টির জন্য একবার করে দেখবা। ঠিক আছে, জাস্ট একবার দেখবা তাহলেই হবে। বাট আমাদের দিন শেষে লাগবে এই যে সূত্রটা, ম্যাথ করতে এই সূত্রগুলাই লাগবে। এই সূত্র জানা থাকলে আমরা ম্যাথ পারবো। বাট তোমাকে আরেকটা ডেরিভেশন মেথড দেখাই, তাতে তোমার কনসেপ্ট একটু ইনক্রিজ হবে। ঠিক আছে, মেথডটা হচ্ছে ডিফারেন্সিয়েশন দিয়ে। তাহলে আবারও ন্যূনতম বিচ্যুতির শর্ত, দেখো ডিফারেন্সিয়েশনের কনসেপ্ট দিয়ে, ডিফারেন্সিয়েশনের কনসেপ্ট ভাই এর মধ্যে ডিফারেন্সিয়েশন, ইয়েস, গুরুমান লঘুমান, ন্যূনতম মান, সর্বোচ্চ সর্বনিম্ন কনসেপ্ট, ম্যাক্সিমা মিনিমা কনসেপ্ট। বিচ্যুতি কোণ ডেল ইকুয়াল টু আয়ন প্লাস I2 মাইনাস এ, এটা তো সবসময় আমরা জানি। ডেলের মান মিনিমাম হবে, তো ডেল কোনো ফাংশনের মিনিমাম বা ম্যাক্সিমাম মান পাওয়ার জন্য কি হইতে হয়, তার প্রথম অন্তরীকরণ 0 হইতে হয়। তো তুমি কাকে চেঞ্জ করতে পারো, ওই যে আয়নকে চেঞ্জ করতে পারো, আয়ন চেঞ্জ হলে I2 চেঞ্জ হবে। তাহলে আয়ন I2 চেঞ্জ হবে, এ কিন্তু চেঞ্জ হয় না,
আয়ন চেঞ্জ করলে I2 চেঞ্জ হয়, ঠিক আছে, সে কারণে ডেল চেঞ্জ হয়। আমি চাই ডেল এর মানটা মিনিমাম হবে, তাহলে ডেলের সূত্র এটা। তাহলে কারো মান মিনিমাম হলে, ঠিক আছে, কোনো ফাংশনের তার মান যদি মিনিমাম হয় তাহলে তার প্রথম অন্তরীকরণ হবে 0। চলককে, এই সমীকরণে চলককে আয়ন অথবা I2 চলক, আয়ন I2 হচ্ছে চলক। তাহলে ডেল ডেল মিনিমাম হবে যদি তার প্রথম অন্তরীকরণ, তাহলে একে অন্তরীকরণ করি, একে অন্তরীকরণ, তাহলে ডি ডেল ডিফারেন্সিয়েট করলাম, ডি ডেল, তাহলে ডি আয়ন প্লাস ডি I2 ডিফারেন্সিয়াল ফরম্যাটের সূত্রটাকে লিখতেছি, মানে সহজ কথা ডিফারেন্সিয়েট করতেছি একে। তাহলে এর ডিফারেন্সিয়েশন ডি ডেল, এর ডিফারেন্সিয়েট করলে ডি আয়ন, এর ডিফারেন্সিয়েট করলে ডি I2 মাইনাস এর ডিফারেন্সিয়েট করলে 0। সর্বোচ্চ সর্বনিম্ন মানের জন্য, ডেল মিনিমামের জন্য প্রথম অন্তরীকরণ হইতে হবে 0। এই যে ফার্স্ট ডেরিভেটিভ হইতে হবে 0। তাহলে ফার্স্ট ডেরিভেটিভ যদি 0 হয়, ডি আয়ন ডি I2 ওই পাশে গেলে মাইনাস ডি I2 না, তাহলে অতএব ডি আয়ন ডিভাইডেড বাই ডি I2 ইকুয়াল -1 থাকুক। এটা এই পর্যন্ত পাইলাম, থাকুক। এবার আসো আবার a ইকুয়াল টু R1 প্লাস R2। এবার আসো এটাকে ডিফারেন্সিয়েট করি, এই লাইনটাকে ডিফারেন্সিয়েট করি। একে ডিফারেন্সিয়েট করলে 0, একে ডিফারেন্সিয়েট করলে 0, R1 কে ডিফারেন্সিয়েট করলে ডি R1, R2 কে ডিফারেন্সিয়েট করলে ডি R2। R1 R2 কিন্তু চলক, এ কিন্তু ধ্রুবক, তাহলে একে ডিফারেন্সিয়েট করলে 0, R1 কে ডিফারেন্সিয়েট করলে ডি R1, R2 কে ডিফারেন্সিয়েট করলে ডি R2। তাহলে অতএব ডি R1 ডি R2 ইকুয়াল টু আবারও -1, এই যেটাকে এই পাশে পাঠাও, তাহলে মাইনাস ডি R2, তাহলে ডি R1 ডিভাইডেড বাই ডি R2 ইকুয়াল টু কি -1। তাহলে এই যে দুইটা জিনিস, এই একটা জিনিস পাইলাম, লাগতে পারে আমাদের পরে, এই একটা জিনিস পাইলাম, থাকুক, এই দুইটা আমাদের লাগতে পারে পরে। এখন আসো আমরা প্রিজমের ক্ষেত্রে, এই যে প্রিজম একটু আঁকি এখানে, প্রিজমের প্রতিসারক মাধ্যম মিউ, আলোক রশ্মি আপতিত হলো, আপতিত হয়ে এই যে নির্গত হলো, অবিলম্ব অবিলম্ব, আয়ন R1 R2 I2। তাহলে প্রতিসারাঙ্ক মিউ ইকুয়াল টু সাইন আয়ন ডিভাইডেড বাই সাইন R1, সাইন R1। প্রতিসারাঙ্ক মিউ ইকুয়াল টু আবার, তাহলে এবার কিন্তু সাইন I2 বাই সাইন R2, বুঝছো তো, আগে একবার লিখছি সাইন I2 বাই সাইন R2, যদি সাইন R2 বাই সাইন I2 লিখি তাহলে সেটা 1 বাই মিউ, আমি চাই মিউ, তাহলে সাইন I2 ডিভাইডেড বাই সাইন R2। আসো কোনাকুনি গুণ করি, মিউ সাইন R1 সাইন I1 মিউ সাইন R2 সাইন I2। এটাকে এবার ডিফারেন্সিয়েট ফর্মে নিব, ডিফারেন্সিয়াল ফর্মেটে নিব, মিউ ধ্রুবক বাইরে, সাইনকে ডিফারেন্সিয়েট করলে ভালো করে দেখো, কাফফারা চেইন রুল, সাইন R1 তাহলে হবে কজ R1, ঠিক আছে। তারপরে শেষ হয় নাই, R1 কে করতেছো সাইন R1 কজ R1, দেন R1 কে আরেকবার করলে ডি R1, এই পাশে সাইন আয়ন হবে কজ আয়ন, তারপরে শেষ হয়েছে না, আয়নকে করলে ডি আয়ন, ঠিক আছে। এটাকে আমি বললাম সমীকরণ 1। এবার আসো এখানে মিউ গেল বাইরে, সাইন R2 কে করলে কজ R2 ইন্টু ডি R2, সাইন I2 কে ডিফারেন্সিয়েট করলে কজ I2 ইন্টু আবার ডি I2, বুঝছো, চেইন রুল, কাফফারা নিয়ম। এটাকে বললাম সমীকরণ 2। কি করতে ইচ্ছা করতেছে, সমীকরণ 1 আর 2 দেখে ভাগ করতে ইচ্ছা করতেছে, তাহলে 1/2, সমীকরণ 1 কে 2 দিয়ে ভাগ করি, মিউ মিউ কাটা, কজ R1 ডি R1 ভাগ কজ R2 ডি R2, এটা বাই এটা, কজ আয়ন ডি আয়ন, কজ I2 ডি I2। এবার সবাই দেখো এটা আর এটা, ডি আয়ন ডি I2 অনুপাত -1, ডি R1 ডি R2 অনুপাত -1, অর্থাৎ কজ R1
cos r2 minus 1 cos ion cos i2 minus 1 ম্যানিশ। তাহলে এবার আসো একটু বর্গ করি, বর্গ করে পাই cos স্কয়ার r1 cos স্কয়ার r2 cos স্কয়ার ion cos স্কয়ার i2। ঠিক আছে, কঠিন কিছু না কিন্তু, এত ত্রিকোণমিতি। এবার দেখো তো বুঝো কিনা, একটা কঠিন সূত্র লিখবো। cos স্কয়ার r1 মানে 1 মাইনাস সাইন স্কয়ার r1, আর cos স্কয়ার r2 মানে 1 মাইনাস সাইন স্কয়ার r2। বুঝছো, কঠিন দুইটা সূত্র। cos স্কয়ার আয়ন মানে 1 মাইনাস সাইন স্কয়ার আয়ন, cos স্কয়ার i2 মানে কঠিন একটা সূত্র 1 মাইনাস সাইন স্কয়ার i2। কি কঠিন দুইটা সূত্র লিখে ফেললাম, বুঝতে পেরেছো? এখন আসো, তাকাও এখানে, তাকাও। মিউ ইকুয়াল টু সাইন আয়ন বাই সাইন আরন। তাহলে সাইন আয়ন মানে মিউ ইন্টু সাইন আরন, সাইন আয়ন মানে মিউ ইন্টু সাইন আরন। বুঝছো? 1 মাইনাস সাইন স্কয়ার আরন 1 মাইনাস সাইন স্কয়ার আর টু 1 মাইনাস সাইন আয়ন মানে মিউ ইন্টু সাইন আরন। তাহলে সাইন স্কয়ার আয়ন, সাইন স্কয়ার আয়ন মানে মিউ স্কয়ার সাইন স্কয়ার আরন ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন স্কয়ার আর i2। এই যে সাইন i2, সাইন i2 মানে মিউ ইন্টু সাইন r2। তাহলে মিউ স্কয়ার সাইন r2 এর স্কয়ার, সাইন স্কয়ার r2। বুঝছো? এবার একটু আসো তো কোনাকুনি গুণ করি। যে ভাই কোনাকুনি গুণ করলে কি হবে? মজা হবে। কোনাকুনি গুণ করলে কি হবে? মজা হবে। কোনাকুনি গুণ করো, দেখো মজা হবে। আসো কোনাকুনি গুণ করব। ঠিক আছে, কোনাকুনি গুণ করব। এই পৃষ্ঠায় চলে যেতে হবে এখন। 1 মাইনাস সাইন স্কয়ার আরন, 1 মাইনাস সাইন স্কয়ার আরন, তার সাথে কোনাকুনি গুণ করতে হবে কাকে? 1 মাইনাস মিউ স্কয়ার সাইন স্কয়ার আর টু কে, 1 মাইনাস মিউ স্কয়ার সাইন স্কয়ার আর টু কে। তাহলে উপরে হবে 1 মাইনাস মিউ স্কয়ার সাইন স্কয়ার আরন, 1 মাইনাস মিউ স্কয়ার সাইন স্কয়ার আরন, আর 1 মাইনাস সাইন স্কয়ার আর টু, 1 মাইনাস সাইন স্কয়ার আর টু। আসো আসো আসো, কোনাকুনি গুণ। এক দিয়ে এটাকে গুণ করব, 1 মাইনাস মিউ স্কয়ার সাইন স্কয়ার আর টু, এটা দিয়ে এটাকে, তাহলে মাইনাস সাইন স্কয়ার আরন, মাইনাসে প্লাস মিউ স্কয়ার সাইন স্কয়ার আর টু সাইন স্কয়ার আরন। তাহলে এক দিয়ে এটাকে 1 মাইনাস মিউ স্কয়ার সাইন স্কয়ার আরন, এবার মাইনাস এটা দিয়ে এটাকে মাইনাস সাইন স্কয়ার আর টু, মাইনাসে প্লাস মিউ ইন্টু বা মিউ স্কয়ার ইন্টু সাইন স্কয়ার আরন সাইন স্কয়ার আর টু। ভয় পাওয়ার কিছু নাই। কেন? কারণ এখন তো কাটা
কতক্ষণ ধরে নাই সাউন্ড, নো সাউন্ড। হাই হাই, এবার শুনতে পাচ্ছ? কতক্ষণ ধরে সাউন্ড নাই? দেখি 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 দেখি, বলো তো কতক্ষণ ধরে নাই, কতক্ষণ ধরে সাউন্ড নাই? অনেকক্ষণ থেকে, সেটা কতক্ষণ? 3-4 মিনিট। ও 3-4 মিনিট, নট প্রবলেম। 3-4 মিনিট, 3-4 মিনিট নট প্রবলেম। কোথা থেকে সাউন্ড নাই বলো তো? কয় মিনিট থেকে সাউন্ড নাই? 5 মিনিট, ওকে 5 মিনিট, নো প্রবলেম। ঠিক আছে ভাই, কি করছি? এই কি করছি বুঝছো না? হিসাব করছি খালি কাটাকাটি থেকে। আচ্ছা, কাটাকাটি থেকে সাউন্ড নাই, এই যে এই পর্যন্ত তো বুঝছো। তারপরে যা কি করছি কি করছি এই পর্যন্ত তো সবই বুঝছো, তাই না? এই যে এটার মান এখান থেকে মান নিয়ে, এই যে এখান থেকে মান নিয়ে এখানে বসালাম, এটার মান এখানে বসালাম, তারপরে এই লাইনে -1 কাটাকাটি বর্গ করে দিছি। বর্গ করে দিয়ে কজ স্কোয়ার আর অন, কজ স্কোয়ার আর অনের একটা কঠিন সূত্র 1 - সাইন স্কোয়ার আর অন, কজ স্কোয়ার আর টু 1 - সাইন স্কোয়ার আর টু, কজ স্কোয়ার আয়ন মানে 1 - সাইন স্কোয়ার আয়ন, কজ স্কোয়ার আই টু মানে 1 - সাইন স্কোয়ার আই টু। এইবার আসো, আর অন আর টু যা আছে তা থাকলো, এখানে সাইন স্কোয়ার আয়ন, এখান থেকে সাইন আয়ন মানে মিউ ইন্টু সাইন আর অন, সেটাই বসাইছি। মিউ ইন্টু সাইন আর অন বর্গ করছি, যেহেতু এখানে স্কোয়ার, এটা হবে স্কোয়ার। তারপরে সাইন আই টু মানে মিউ ইন্টু সাইন আর টু, তাহলে মিউ স্কোয়ার সাইন স্কোয়ার আর টু, এটা বসাইছি। এবার কি করছি? কোনাকুনি গুণ করছি। ভাই কোনাকুনি গুণ তুমি তোমার মতো করো, এইটার সাথে এটাকে গুণ করছি, এইটার সাথে এটাকে গুণ করছি, কোনাকুনি গুণ করছি। গুণ করে এইটা এইটা কাটা, 1 কাটা। এরপর এবার কি করছি? এবার হচ্ছে এটা আর টু আছে, এটা আর অন আছে, এটা এটা আর অন আছে, এটা আর টু আছে। আর টুর গুলা এক পাশে নিব, আর অনের গুলা এক পাশে, আর টুর গুলা এক পাশে, আর অনের গুলা এক পাশে। তাহলে এইটাকে, এই যে এইটাকে তুলে এখানে নিয়ে আসছি, যে প্লাস হয়ে গেছে, এটা তুলে ওই পাশে প্লাস হয়ে গেছে। আর মাইনাস মিউ স্কোয়ার সাইন স্কোয়ার আর অন, এটা থাকবে, অর্থাৎ আর অনের গুলো এক পাশে, আর সাইন স্কোয়ার আর টু এটাকে নিয়ে যাব এই পাশে, এই যে এর সাথে নিয়ে আসবো। তাহলে সাইন স্কোয়ার আর টু, মিউ স্কোয়ার সাইন স্কোয়ার আর টু বসাইছি। এখন কি করব? সাইন স্কোয়ার আর টু কমন নিলাম, তাহলে 1 - মিউ স্কোয়ার, সাইন স্কোয়ার আর অন কমন নিলাম, 1 - মিউ স্কোয়ার হয়েছে। 1 - মিউ স্কোয়ার, 1 - মিউ স্কোয়ার কাটাকাটি, সাইন স্কোয়ার আর টু সাইন স্কোয়ার আর অন। এবার বর্গমূল করো, বর্গমূল করলে সাইন আর টু সাইন আর অন, সাইন সাইন কাটা, এস এস এ সরি আই আই এন এন কাটাকাটি, পড়ে থাকলো আর অন আর টু। বুঝছো? খবরদার আবার সাইন সাইন এভাবে কাটে না, ঠিক আছে? এটা তো বুঝছো, আর অন সমান সমান আর টু, ওকে ডান। এইবার আসো, আর অন সমান সমান আর টু হলে আয়ন সমান সমান আই টু হবে, অথবা আয়ন সমান সমান আই টু প্রমাণ করতে পারলে আর অন সমান সমান আর টু হবে। এক ভাই কেমন হবে? এই যে মিউ ইকুয়াল টু কি? সাইন আয়ন বাই সাইন আর অন, সাইন আই টু বাই সাইন আর টু, তাই তো? আর টু, আর টু মানে আর অন, এই যে আর টু মানে আর অন, তাহলে সাইন আর অন সাইন আর টু এর জায়গায় সাইন আর অন কাটাকাটি, তাহলে সাইন আয়ন সাইন আই টু সমান সমান আয়ন আই টু সমান সমান। আয়ন আই টু যদি সমান সমান হয়, তাহলে এই ন্যূনতম বিচ্যুতি কোণ তখন পাওয়া যাবে। তাহলে ন্যূনতম বিচ্যুতির জন্য শর্ত আয়ন আই টু সমান আর অন আর টু সমান। আর এইটুকু যদি আমরা প্রমাণ করতে পারি, দেন এই জিনিসটা একইভাবে, এই যে ডেল এম এর জন্য শর্ত এটা, এবং এটা যদি শর্ত হয়, তারপরে সেম একইভাবে এটা, সেম একইভাবে এটা, দেন ডেলের মান মানে মিউ এর মানটা আবার বের করা। তাহলে সেই কাজটাই আমরা ওই যে আবার আত্মর করার দরকার নেই, একই জিনিস। তাহলে শর্তটা পেয়ে গেলাম, শর্তটা পাইলাম, এবার একটা ভিন্ন প্রসেসে, ভিন্ন একটা প্রসিডিওরে শর্তটা পাইলাম, দেন ন্যূনতম বিচ্যুতি কোণের শর্ত। তাহলে প্রমাণটা আমরা এই যে অলরেডি দুইভাবে করে ফেলছি ডেরিভেশনটা। তো তোমার তো প্রমাণ আসলে দরকার নাই, তোমার আসলে দিন শেষে এই সূত্রটাই লাগবে। তো তারপরেও প্রমাণটা যেহেতু এই যে ডিফারেন্সিয়েশন মেথড দিয়ে করা, তো ডিফারেন্সিয়েশন মেথড দিয়ে জ্যামিতিক আলোক বিজ্ঞানে কিছু কিছু ম্যাথ করা লাগে। তো এই কারণে আমি একটু এই প্রসিডিউরটা দেখালাম, এবং প্রসিডিউরটা কিন্তু খুবই সহজ। আর একটা নিয়ম আছে, আর একটা প্রসিডিউরে করা যায়, কিন্তু আর আমার মনে হয় না দরকার আছে, ঠিক আছে? আমাদের তো ধরো ডেরিভেশন আসবে না, এবং এই ডেরিভেশন তোমার তো ধরো মুখস্থ রাখা লাগবে না। তোমার দিন শেষে আসলে সূত্রটা তুমি কতভাবে খাটাইতে পারো, মানে প্রেক্ষাপটটা তুমি কত ভালো বুঝতে পারো, তার উপর ভিত্তি করে কোশ্চেনের অ্যান্সার করতে হবে। এর মানে একেবারে না এটা না যে গদ মুখস্থ সূত্রই মাথায় রাখলা, আর সূত্র একটা মুখস্থ করে নিলা, এবার আসো ম্যাথ করি। তুমি যদি ব্যাপারগুলো না বোঝো, প্রিজম কোণ কোনটা, ন্যূনতম বিচ্যুতি কোণ কেন হবে, বা শর্ত কি, এগুলো যদি না বুঝো, তাহলে কিন্তু প্রিজমের ম্যাথ করতে গিয়ে জান বের হয়ে যাবে। বুঝতে পারছো? এই যে 25 সালে এবার কোশ্চেন কঠিন হচ্ছে,
মানে এবারে পরীক্ষা ওরা কোশ্চেন কি বলতেছে যে কোশ্চেন কঠিন হচ্ছে, কোশ্চেন 18-19 সালে আরও কঠিন হতো, ঠিক আছে, তখন কোশ্চেন আরও কঠিন হতো। এবার তো তাও 25-এর মানে মানে বোর্ড কোশ্চেন ফিজিক্স তো অনেক সহজ হয়েছে, ফিজিক্স নিয়ে কোনো ঝামেলা নেই। কিন্তু মনে করো জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে আমি করাবো, বোর্ডের একটা কোশ্চেন তোমাদের করতে দিব, করাবো নেক্সট দিন, দেখবা ওটা মানে বোর্ডে আসা একটা কোশ্চেন, কিন্তু বোর্ড পরীক্ষাতে হলের মধ্যে বসে ওই কোশ্চেনটা অ্যান্সার করা কিন্তু খুবই ডিফিকাল্ট, কারণ গতানুগতিক কোশ্চেন একটু প্যাটার্ন চেঞ্জ করে আসছে। মানে এই টাইপের কোশ্চেন আসবে একেবারে টেস্ট পেপার থেকে বা বই থেকে হুবহু তুলে দেয় নাই। কি ক্লিয়ার? ওকে, তাহলে ডেরিভেশনের আর একটা প্রসিডিউর ছিল, বাট ওটা আমার করার মনে হয় দরকার নাই, ঠিক আছে। ওকে, তাহলে লাস্টে একটু সাউন্ড ছিল না, সাউন্ডের ওইটুকু আলোচনা করে দিলাম। বলো কারো কোনো কথা আছে এবার? হায়ার ম্যাথ কঠিন করছে, ফিজিক্স কঠিন কিছু করে নাই, ফিজিক্সে কঠিন না, সহজ, ফিজিক্স তো সব পড়াইছি, যেখান থেকে কোশ্চেন দিক তোমরা পারবা। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত। সূত্র সুন্দর করে মুখস্থ রাখবা, এই যে লাস্টে যে সূত্র দেখালাম এই সূত্র সুন্দর করে মুখস্থ রাখবা। নেক্সট দিন প্রিজম রিলেটেড যত ধরনের ম্যাথ আছে আমরা সলভ করব। টাটা, সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো।